হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কি শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা একটু জানাও। কি অবস্থা তোমাদের? কেমন আছো? গতকালের ম্যাথটা সেরা। কোন ম্যাথটা ছিল? কোন ম্যাথটা ছিল? আমি তো ভুলে গেছি। আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আজকে গতিবিদ্যার ১৪ নাম্বার লেকচারে চলে আসলাম। মোটামুটি আমাদের সবগুলা টাইপের থিওরি আসলে কভার হয়ে গেছে। আজকে আমরা আরো মজার কিছু ম্যাথ প্রবলেম সলভ করব। সো পাশাপাশি আমরা হচ্ছে রেগুলার কিছু প্রবলেমও সলভ করব। তবে আজকে আমরা চেষ্টা করব অধ্যায়টা শেষ করে ফেলার জন্য। এবং তোমাদের অধ্যায়টা শেষ করার পরে ভাইয়া সাইকেল 1 এর যে বইটা আছে, এই বই থেকে যাবতীয় যত রকম প্রশ্ন আছে এগুলা কিন্তু এক পাশ থেকে সলভ করতে থাকতে হবে। এগুলা কিন্তু এক পাশ থেকে সলভ করতে থাকতে হবে, বুঝছো? প্রচুর প্রচুর প্রবলেম আছে। সো কনসেপ্ট আর নতুন কিছু নাই, কনসেপ্ট মোটামুটি যা যা পড়ার মতন পারার মতন সেগুলা কিন্তু আমরা দেখছি। বিভিন্ন রকম কেস থাকা সম্ভব। সো এই কেসগুলা নিয়ে প্র্যাকটিস যদি করো, যত ভালোভাবে প্র্যাকটিস করবা তত ভালোভাবে দেখবা জিনিসগুলা মাথার মধ্যে একদম গেঁথে গেছে, বুঝছো? চলো আমরা তাহলে শুরু করি। ভাইয়া চলো তো, লাইভ করাবেন না? তোমাদের হচ্ছে সকাল সন্ধ্যা 7:30টায় 26-এর ব্যাচে লাইভে আসতে গিয়ে আমি দেখি 27-এর ব্যাচে লাইভে চলে আসছিলাম। তো দেখি কি ব্যাপার, পোলাপান এই তোমার নাই রেসপন্স। পরে দেখলাম পরে দেখলাম যে এটা হলো 27-এর ব্যাচ। এটা হলো 27-এর ব্যাচ। ওকে, ঠিক আছে। চলো তাহলে আমরা আস্তে ধীরে শুরু করি। সবাই খাতা কলম রেডি করো। আজকে আমরা অনেক তুখর তুখর কিছু প্রবলেম সলভ করব। লাস্ট ডেটের ম্যাথটা সলভ করে দেন, এটা লাস্টে করি। এটা আচ্ছা না, এটা দিয়ে আগে শুরু করি। চলো এটা দিয়ে আগে শুরু করি। লাস্টে একটা হোমওয়ার্ক দিছিলাম আগের দিন। আজকে হোমওয়ার্কটা করার পরে আরো অনেক মজার মজার কিছু টপিক আছে, বুঝছো? তো যারা এতদিন পর্যন্ত গতিবিদ্যা মোটামুটি একটা ফ্লোতে আসো, সুন্দর একটা সিরিয়ালি ক্লাস করে আসতেছো, তোমাদের জন্য দেখবা আজকে অনেক মজার মজার কিছু সুস্বাদু খাবার দাবার আছে, বুঝছো? ঠিক আছে, চলো। আচ্ছা, বৃত্তীয় গতি। বৃত্তীয় গতি আমরা কখনোই গতিবিদ্যার মধ্যে পড়াই না। বৃত্তীয় গতি পুরাটাই আমরা নিউটনীয় বলবিদ্যা পার্টের মধ্যে শেষ করি। কিন্তু বৃত্তীয় গতির যে অংশটা আছে সেটা আমরা সবসময় কিন্তু নিউটনীয় বলবিদ্যা পড়ানোর সময় আগের ওই টপিকগুলো শেষ করে তারপর আসি। কারণ একটা অংশ এখানে একটা অংশ ওখানে এভাবে না পড়ে একদম নিউটনীয় বলবিদ্যা থেকে আমরা কৌণিক গতির পুরাটা পার্ট শেষ করি, বুঝছো? চলো তাহলে আমরা শুরু করি, বিসমিল্লাহ। আচ্ছা, এরপরে কোন চ্যাপ্টার করাবো? একটা ভালো কথা বলছো। আমরা এই তোমাদের ওই যে এই সাইকেল 1 এর গ্রুপের মধ্যে কিন্তু একটা ইয়া নিছিলাম, পোল দিছিলাম যে তোমাদের কলেজে কোন কোন চ্যাপ্টার গুলো আছে। তো সেখান থেকে আমরা যেটা দেখলাম, তোমাদের কলেজে বেশিরভাগের ডিমান্ড হচ্ছে আদর্শ গ্যাস। সো আমরা আদর্শ গ্যাস এরপরে শুরু করব। সাইকেল 3 না সাইকেল 4 এ জানি আদর্শ গ্যাস আছে। আদর্শ গ্যাসটা আমরা শুরু করব। কিন্তু আমাদের সাইকেল 3 এর ওই বই কিন্তু এখনো রেডি হয় নাই। তো তোমাদের যাদের বই সহ অর্ডার করতেছো, আমাদের তো রিকমেন্ডেড হচ্ছে বই সহই অর্ডার করো। কারণ বই এর পাশাপাশি মানে এই বইগুলা যা হচ্ছে এক একটা মাশাআল্লাহ, এগুলা ভালোভাবে শেষ করতে পারলে আর অন্য কোনো বই থেকে সলভ করা দরকার নেই। এগুলা ভালো মতন পারলেই শেষ। সব বইয়ের সকল রাইটার সকল প্রবলেম শেষ। ইভেন অ্যাডমিশনের প্রবলেমও শেষ মোটামুটি বলতে পারো। অ্যাডমিশনে গেলে তখন ক্লাসের স্লাইড থেকে যে নতুন নতুন প্রবলেম গুলো থাকবে সেগুলা একটু বেশি করে প্র্যাকটিস করবা। আর মোটামুটি ধরো আমাদের সাইকেলের বইগুলা সিকিউ এমসিকিউ, তারপরে রেগুলার প্রবলেম প্লাস অ্যাডমিশনের প্রবলেম ভালো মতন কিন্তু সব কভার করা আছে। তো এই জন্য বইগুলা মিস করো না, বইগুলা মাস্ট বই সহ নিবা। আর কিন্তু আমাদের এই সাইকেল 3 এর বইটা আসতে একটু দেরি হবে। সো সাইকেল 3 এর বইটা আসতে একটু দেরি হলেও তোমরা সাইকেল 3 তে বই সহ, সাইকেল 3 কিনা আমাকে আরেকবার দেখতে হবে, আদর্শ গ্যাসটা কোন সাইকেলের মধ্যে আছে এটা একবার একটু চেক করব। কিন্তু তোমরা হচ্ছে চেষ্টা করবা
যে যেহেতু আদর্শ গ্যাসটা বেশিরভাগের কলেজে আছে, আমরা আদর্শ গ্যাসটাকে শেষ করে তারপরে দেখা যাবে কাজ শক্তি ক্ষমতা, মহাকর্ষ বিকর্ষ এই টপিকগুলোর মধ্যে যাব। ব্যাপারটা হচ্ছে নিউটনীয় বলবিদ্যা অধ্যায়টা একটু আগাক, নিউটনীয় বলবিদ্যা অধ্যায়টা একটু আগালে তখন কাজ শক্তি ক্ষমতা শুরু করে মজা পাবা, বা মহাকর্ষ বিকর্ষ শুরু করলে মজা পাবা। কিন্তু নিউটনীয় বলবিদ্যার রৈখিক পার্টটা অ্যাটলিস্ট শেষ না হলে ওইটা মজা পাবা না। তো এই কারণে রৈখিক পার্টটা শেষ হতে হতে আমরা এদিকে আদর্শ গ্যাসটা শেষ করে আসবো, তারপরে এই আবার সাইকেল 2 তে ফেরত আসবো, বা দেখি তখন কোন যেই চ্যাপ্টার তোমাদের কলেজের ডিমান্ডে বেশি থাকবে ওইভাবে করে আগানোর চেষ্টা করবো। ঠিক আছে। মেগা এক্সামের ভিডিও কই মানে? মেগা এক্সামের আবার ভিডিও কি ভাই? মেগা এক্সামের ভিডিও কি? এই চলো চলো আমরা শুরু করি, আমরা শুরু করি চলো। ওকে, সো খেয়াল করো আমাদের এই 4th চ্যাপ্টার করান, আসার মারবো ধরে। চ্যাপ্টার 4 তোমাদের শুরু হয়ে গেছে তো সাইকেল 2 তে। কই কই থাকো তোমরা? হ্যাঁ, এই আসো 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 আসো, অনেক 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 সুন্দর সুন্দর টপিক আজকে। সো আমরা আগে আগের দিনের হোমওয়ার্কটা চলো সলভ করে ফেলি। তোমরা যারা হোমওয়ার্কটা করছো একটু জানাও তো অ্যানসারটা কত আসছিল, দেখি তোমাদের উত্তর মিলছে কিনা। অ্যানসারটা কত আসছিল একটু জানাও তো, অ্যানসারটা কত আসছিল? 4.33? না, তাহলে একটু মিস্টেক করে ফেলছো। হ্যাঁ, 9 আসার কথা, কিন্তু 9 আসার কথা, 9 আসার কথা, 9 আসার কথা। ঠিক আছে, দেখা যাক কি আসে। ভেরি গুড, 9 আসার কথা। আচ্ছা চলো, একদম আগের দিনের থিওরি ভালো মতন করলে কিন্তু আজকে এটা নিয়ে কোনো প্রবলেম হবে না ভাই, আজকে এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। দেখো আমরা কি বলছিল প্রশ্নের মধ্যে, প্রশ্নটা চলো আগে একটু অ্যানালাইসিস করি, প্রশ্নটা আগে চলো একটু অ্যানালাইসিস করি। তো দেখো ভাইয়া কি বলছে, একটা বাড়ির হেলানো ছাদ, এই দেখো একটা বাড়ি, এই যে একটা বাড়ি, সেই বাড়ির একটা ছাদ হচ্ছে হেলানো ছাদ। আচ্ছা, একটা বাড়ির হেলানো ছাদের শীর্ষ থেকে একটা বরফের ব্লক নিচে গড়িয়ে পড়ছে। তো এই শীর্ষ হলো এটা, এই শীর্ষ থেকে একটা ব্লক নিচের দিকে গড়িয়ে পড়ছে, এইভাবে করে গড়ায় 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 পড়ছে। ঠিক আছে, মানে স্লাইড করে পড়ছে আর কি। অনুভূমিক তলের সাথে ছাদের নতি 30 ডিগ্রি বলা আছে। তো আনুভূমিক তল হলো এইটা, তার সাথে ছাদের যে নতি বা ছাদের ঢাল সেটা বলে দিয়েছে 30 ডিগ্রি, সেটা বলে দিয়েছে কত? 30 ডিগ্রি বলে দিয়েছে। আচ্ছা, ভূমি থেকে ছাদের সর্বোচ্চ এবং সর্বনিম্ন বিন্দুর উচ্চতা দেওয়া আছে। ভূমি কোনটা? ভূমি হলো এইটা, এটা হলো আমাদের ভূমি। এই ভূমিটা থেকে ছাদের সর্বোচ্চ বিন্দু এইটা। সো ভূমি থেকে ছাদের যে সর্বোচ্চ বিন্দু, ভূমি থেকে ছাদের যে সর্বোচ্চ বিন্দু, এই সর্বোচ্চ বিন্দুটা দেওয়া আছে। ভূমি থেকে ছাদের যে সর্বোচ্চ বিন্দু এইটা দেওয়া আছে হলো 8.1 মিটার, এবং সর্বনিম্ন যে বিন্দু, ভূমি থেকে সর্বনিম্ন যে বিন্দু ভাইয়া সেইটা দেওয়া আছে 5.6 মিটার। বাড়ির ছাদের শীর্ষবিন্দু থেকে কতটা আনুভূমিক দূরত্বে ব্লকটা ভূমি স্পর্শ করবে? ভাইয়া বলো তো, এই ব্লকটা যখন এই জায়গাতে আসবে, এটা তো গড়ায় 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 পড়ছে, গড়ায় 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 পড়ছে বা স্লাইড করে পড়ছে। তো যখন এটা স্লাইড করে পড়বে তখন এটা কি বলতো, এই দিক বরাবর তার একটা আনুভূমিক বেগ থাকবে না? এই দিক বরাবর তার একটা আনুভূমিক বেগ থাকবে। তো এই আনুভূমিক বেগের জন্য দেখা যাবে আমাদের এই ব্লকটা কিন্তু এই রকম একটা নির্দিষ্ট দূরত্বে এসে পড়বে। আমাদের এই ব্লকটা কিন্তু দেখা যাবে, এই ব্লকটা কিন্তু দেখা যাবে এইভাবে করে একটা নির্দিষ্ট দূরত্বে গিয়ে পড়বে। হ্যাঁ, তো আমাদেরকে বের করতে বলছে বাড়ির ছাদের যে শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু কোনটা? শীর্ষবিন্দু এইটা। সো এই শীর্ষবিন্দু থেকে কতটা আনুভূমিক দূরত্বে, এই শীর্ষবিন্দুটা হলো এটা, শীর্ষবিন্দু থেকে কতটা আনুভূমিক দূরত্বে ব্লকটা ভূমি স্পর্শ করবে। অর্থাৎ এইখান থেকে এইটুকু পর্যন্ত যেই দূরত্বটা, এই দূরত্বটা আমাদেরকে বের করতে হবে, এই দূরত্বটা আমাদেরকে বের করতে হবে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে ভাইয়া খেয়াল করো, আমাদের এখানে দেখো এইটা হলো আমাদের কিন্তু
বিল্ডিং এর একটা প্রান্ত, এইটা হলো বিল্ডিং এর আরেকটা প্রান্ত। আচ্ছা, সো আমাদেরকে বলছে শীর্ষবিন্দু থেকে বস্তুটা কত দূরত্বে গিয়ে পড়বে। শীর্ষবিন্দু থেকে বস্তু কত দূরত্বে গিয়ে পড়বে এইটা আমরা বের করতে চাই। এখন তুমি কিন্তু এইটুকু দূরত্ব কত সেটা অলরেডি তুমি বের করে ফেলতে পারবা। কিভাবে বের করতে পারবা? ত্রিকোণমিতি দিয়ে। কিভাবে ত্রিকোণমিতি দিয়ে বের করব? এইটুকু দূরত্ব কেমনে বের হবে? দেখো, আমরা যদি এই পয়েন্টটাকে বলি এ, এটাকে বলি বি, এইটাকে মনে করো বললাম সি। বলো তো ভাইয়া, আমরা বিসি দূরত্ব বের করতে চাই। আচ্ছা, এসি দূরত্ব কি দেওয়া আছে? না, এসি দূরত্ব দেওয়া নাই, কিন্তু এবি দূরত্ব কত এটা কিন্তু আমরা বের করতে পারবো। ভাইয়া দেখো, এবি যেই দূরত্বটা আছে, এবি যেই দূরত্বটা আছে, এটা কতটুকু? এটা কতটুকু? টোটালটা থেকে তুমি যদি এটুকুকে বাদ দাও, দেখো টোটালটা থেকে তুমি যদি এইটুকুকে বাদ দাও, তাহলেই কিন্তু এবি দূরত্বটা পেয়ে যাবা। অর্থাৎ 8.1 থেকে তুমি যদি 5.6 মিটারকে বাদ দাও, তাহলেই কিন্তু এবি দূরত্ব কত সেটা পেয়ে যাবা। আমি একটু ক্যালকুলেটরে হিসাব করে দেখি। 8.1 থেকে 5.6, 8.1 থেকে 5.6 বাদ দিলে আসে 2.5, 2.5। তাহলে ভাইয়া খেয়াল করো, 2.5 মানে কতটুকু দূরত্ব? 2.5 মানে কিন্তু আমাদের এবি দূরত্ব। এখান থেকে এই পর্যন্ত যেই দূরত্ব, এইটা হলো 2.5 মিটার। তাহলে বিসি যে দৈর্ঘ্যটা আছে, এটা কি আমরা বের করতে পারবো না? টেরা লম্বা ভূত, তুমি যদি tan থিটা অ্যাপ্লাই করো ত্রিভুজ এ বি সি তে, ত্রিভুজ এই দেখো এ বি সি তে, এ বি সি তে তুমি যদি tan 30 ডিগ্রি অ্যাপ্লাই করো ভাইয়া, তুমি যদি এখানে tan 30 ডিগ্রি অ্যাপ্লাই করো, এই দেখো দেখো দেখো, tan 30 সমান সমান কি হবে? লম্ব বাই ভূমি। টেরা লম্বা ভূত, লম্ব বাই ভূমি। সো বলো তো, এই 30 ডিগ্রি হলে লম্ব কোনটা? 2.5, ভূমি কোনটা? বিসি। তাহলে আমরা এখানে লিখতে পারবো 2.5 ডিভাইডেড বাই বিসি। সো সুতরাং বিসি সমান সমান কত হবে? বিসি সমান সমান হবে আমাদের 2.5 ডিভাইডেড বাই tan 30 ডিগ্রি। tan 30 ডিগ্রি, দেখি তো 2.5 কে 2.5 কে tan 30 দিয়ে ভাগ করলে কত আসে? 4.33 আসে, 4.33 মিটার আসে। অর্থাৎ আমরা কিন্তু ভাইয়া দেখো অলরেডি এখান থেকে এই পর্যন্ত যেই দূরত্বটা আছে, এখান থেকে এই পর্যন্ত যেই দূরত্বটা আছে, সেটা আমরা অলরেডি পেয়ে গেছি কত? 4.33 মিটার। আমাদের জাস্ট এখন বের করতে হবে এই দূরত্ব মনে করো ই, এই দূরত্ব মনে করো এফ। তো এই ই এফ এর মানটা কত সেইটাই আমাদেরকে বের করা লাগবে। সবাই এই পর্যন্ত বুঝছো? কোন রকমের কঠিন জিনিস না, জাস্ট আমরা যোগ বিয়োগ করলাম, এখানে ত্রিকোণমিতি দিয়ে এই দৈর্ঘ্যটা কত সেটা বের করলাম। এখন আমাদের বের করা লাগবে এই যে ব্লকটা গড়ায় পড়ছে, যখন এটা ছাদের প্রান্ত বিন্দু থেকে, ছাদের এই প্রান্ত বিন্দু থেকে যখন এটা স্লাইড করে চলে গেল, বের হয়ে চলে গেল, তখন এটা ভূমিতে কত দূরত্ব অতিক্রম করবে? আনুভূমিক দূরত্বটা কত? এক্স এর মান কত? এইটা আমাদের মূলত বের করা লাগবে। আচ্ছা বলো তো, আমাদের এই বেগের মানটা কত হবে সেইটা আমাদের বের করা লাগবে একটা ভাবে, যে কোনো ভাবে হোক এই বেগের মানটা আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, এছাড়াও আরেকটা জিনিসও বের করা লাগবে, সেটা হচ্ছে ভাইয়া আনুভূমিক এর সাথে, বলতো এই অ্যাঙ্গেলটা কত? আনুভূমিকের সাথে আমাদের এই অ্যাঙ্গেলটা কত হবে? এটা হলো আমাদের আনুভূমিক। এই আনুভূমিকের সাথে আমাদের এই কোণটার মান কত হবে? কে বলতে পারবা বলতো? এই কোণটার মান কত হবে? যদি এটা তোমার বুঝতে কষ্ট হয়, তাহলে এভাবে চিন্তা করো। এই দেখো তো, এই দেখো তো, এই যে কি করলাম, এই দাগটাকে টাইনে দিলাম এদিকে, আর এই দাগটাকে টাইনে দিলাম এদিকে। তাহলে এই অ্যাঙ্গেলের মান যা, এই অ্যাঙ্গেলের মান তাই না? সো এইটার বিপরীত কোণ কিন্তু এইটা। এটাকে ধরে টান দিছি,
এটাকে ধরে টান দিছি, তাহলে এই অ্যাঙ্গেলের মান যা, এই অ্যাঙ্গেলের মান তাই, কারণ বিপ্রতীপ কোণ বলে, একটা আরেকটার বিপ্রতীপ কোণ বলে। ঠিক আছে, হিজিবিজি কমাই দিলাম, হিজিবিজি সরে যা, হিজিবিজি সরে যা, এই হিজিবিজি সরে যা। হ্যাঁ, তাহলে এই অ্যাঙ্গেলটার মান কিন্তু ভাইয়া 30 ডিগ্রি। আচ্ছা, অ্যাঙ্গেলটা কি +30 নিব না -30 নিব বলো? এই অ্যাঙ্গেলটা কি +30 না -30 বলো তো? +30 নিব নাকি -30 নিব? -30 নিব। একজন কি লিখছে জানো কমেন্টে? একজন লিখছে ভাইয়া +30 নাকি -30, এটা তো ভাইয়া বুঝতেছি না। তো প্লাস আর মাইনাস একসাথে করে লিখে দিছে, একসাথে করে লিখে দিছে প্লাস মাইনাস। সো এই দেখো 30 ডিগ্রি যেটা, সেটা হচ্ছে আমরা, এটা কিন্তু থিটার মানটা তাহলে কত হবে? -30 ডিগ্রি হবে, বুঝছো? -30 ডিগ্রি হবে। সবই বুঝলাম ভাইয়া, কিন্তু এই বেগের মানটা কেমনে বের করব? এই বেগের মানটা কেমনে বের করব? বেগের মানটা কেমনে বের করব? দেখো, আমরা এখানে অনেক ভাবে বেগের মানটা বের করতে পারি। একটা সহজ উপায় হচ্ছে, যদি আমরা এখানে শক্তির নিত্যতা অ্যাপ্লাই করি, তাহলে বেগ বের হয়ে যাবে, তাহলে বেগ বের হয়ে যাবে। অথবা তুমি চাইলে ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস 2as এটা দিয়েও করতে পারো, কিন্তু এই ক্ষেত্রে একটা ক্যালকুলেশন বড় হয়ে যাবে। তোমাকে আবার এই এস এর মান, এসি এর মান কত, এটা বের করা লাগবে। সো আমরা ভি স্কয়ার ইউ স্কয়ার 2as দিয়েও বের করতে পারবো, কিন্তু আমাদের এই যে দৈর্ঘ্যটা সেটা আবার বের করে আবার যে রূপাংশ নিয়ে তারপরে ক্যালকুলেশন করা লাগবে। সো এটা ভেজাল বেশি। সো আমরা ওই ভেজালের মধ্যে যাব না, আমরা একটা শর্টকাট টেকনিকে করে ফেলবো। সেটা কি? সেটা হলো শক্তির নিত্যতা। শক্তির নিত্যতা, শক্তির নিত্যতা দিয়ে আমরা হিসাব করব। কেমনে হিসাব করা যায় শক্তির নিত্যতা দিয়ে? দেখো, মনে করো আমাদের সাপোজ, ধরে নাও, ধরে নাও, ধরে নাও, এই যে ধরলাম, ধরে নাও এইটা হলো আমাদের গ্রাউন্ড। মনে করো এইটা হলো কি আমাদের গ্রাউন্ড, এইটা হলো আমাদের গ্রাউন্ড, ধরে নাও, ধরে নাও এটা আমাদের গ্রাউন্ড। তাহলে বলো তো, এই পয়েন্টে বস্তুর বিভব শক্তি প্লাস গতি শক্তি, এই পয়েন্টে বস্তুটার বিভব শক্তি আর গতি শক্তির সমান না? এই পয়েন্টে বস্তুর বিভব শক্তি গতিশক্তির যোগফল, এই পয়েন্টে বস্তুর বিভব শক্তি গতিশক্তির যোগফল সমান না? কারণ যান্ত্রিক শক্তির নিত্যতা খাটবে। বুঝতে পারছো? তাহলে আমরা যদি এখানে ভাইয়া শক্তির নিত্যতা অ্যাপ্লাই করি, দেখো শক্তির নিত্যতা, শক্তির যান্ত্রিক শক্তির নিত্যতা থেকে পাই, থেকে পাই, দেখো এই এ পয়েন্টের বিভব শক্তি কত হবে ভাইয়া? আমার হিসাবের সুবিধার জন্য আমি গ্রাউন্ড এটাকে চিন্তা করে নিছি, গ্রাউন্ড ধরে নিছি কোনটাকে? এইটাকে গ্রাউন্ড ধরে নিছি। তোমার যদি খুব কষ্ট হয়, রাত্রেবেলা ভাত খেতে কষ্ট হয়, মনে হয় যে ভাইয়া না, আমার গলা দিয়ে ভাত গিলছে না, আমার খুব কষ্ট হচ্ছে, এইটাকে ভূমি হিসেবে চিন্তা করতে, তাহলে বেশি কষ্ট করো না, তুমি এইটাকেই ভূমি হিসেবে চিন্তা করো। এইটাকে ভূমি হিসেবে চিন্তা করলে এই পয়েন্টে বেগের মান যা আসবে, এইটাকে ভূমি হিসেবে চিন্তা করলেও বেগের মান একই রকম আসবে, কোনো পরিবর্তন হবে না। কিন্তু এটা হলো শর্টকাট একটা। আমরা মনে রাখবো, বিভব শক্তি হিসাব করার সময়, এটা কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ে গিয়ে আমরা আবার বলবো, চিন্তা নাই কোনো। তো যখন আমরা বিভব শক্তি বের করব, তখন মনে রাখবা কোন বস্তু তার পুরা গতিপথের মধ্যে সবচাইতে নিচে যেই জায়গাতে অবস্থান করে, পুরা গতিপথের মধ্যে সবচেয়ে নিচে যেই জায়গায় অবস্থান করে, সেইটাকে আমরা ভূমি হিসাব করে বিভব শক্তি হিসাব করতে পারি। তো যাই হোক, আমরা গ্রাউন্ড আমাদের সুবিধা মতন কিন্তু ক্যালকুলেট করতে পারবো, বুঝছো? তো আমরা এটাকে যদি গ্রাউন্ড ধরি, তাহলেও এই পয়েন্টে বেগ যা আসবে, এটাকে গ্রাউন্ড ধরলেও বেগ তাই আসবে, কিন্তু এইটাকে গ্রাউন্ড ধরে ক্যালকুলেশনটা বাড়বে বেশি। ওই ঝামেলার মধ্যে আমরা যাব না খালি খালি। সো এই পয়েন্টে তুমি যদি গ্রাউন্ড চিন্তা করো, মনে করো এটাই তোমার ভূমি, তাহলে দেখো তো এই পয়েন্টে যখন তুমি অবস্থান করছো, তখন এ পয়েন্টের একটা বিভব শক্তি আছে, প্লাস এ পয়েন্টের একটা গতি শক্তি আছে, সমান সমান, এটা হলো সি বিন্দু, আমাদের সি বিন্দুর একটা বিভব শক্তি আছে এবং সি বিন্দুর একটা গতি শক্তি আছে। এই সূত্রটা কি আজকে প্রথমবারের জন্য দেখলা? আকাশ কি মাথায় ভেঙে পড়লো? এই সূত্র কি আজকে প্রথমবারের জন্য দেখলা বলো তো? এই এই সূত্র কি আজকে প্রথমবারের জন্য দেখলা? না, তোমরা কিন্তু কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ে তোমাদের 9-10-এও ছিল,
একটা বস্তুকে উপর থেকে যখন ছেড়ে দেওয়া হয় তখন বস্তুটার উপরে তার মোট যে বিভব শক্তি প্লাস গতিশক্তি, যত বস্তু নিচে নামুক না কেন, যদি বাতাসের বাধা, কোনো ঘর্ষণ বল টাইপের ঝামেলা না থাকে, তাহলে বস্তু সব সময় কিন্তু তার বিভব শক্তি আর গতিশক্তির যোগফল কি হবে? সেম হবে, তাই না? 9-10-এও দেখছো। এটা কিন্তু আজকে নতুন না, এই জিনিস তোমরা জন্মের আগের থেকে শিখে আসতেছো, জন্মের আগের থেকে কিন্তু এটা শিখে আসতেছো। বিভব শক্তি প্লাস গতিশক্তি সমান বিভব শক্তি প্লাস গতিশক্তি। আসলেই কি এটা নতুন নাকি তোমাদের জন্য? কমেন্টে জানাও তো। হাই 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 হাই, না এটা তো নতুন হওয়ার কথা না। এই যে উপর থেকে যখন বস্তুকে ছেড়ে দিলা, তখন এই যে এই অবস্থাতে বস্তুর একটা বিভব শক্তি আছে, যত নিচে নামে তত তার বিভব শক্তি হ্রাস পায়, গতিশক্তি বৃদ্ধি পায়, বিভব শক্তি হ্রাস পায়, গতিশক্তি বৃদ্ধি পায়। যে কোনো বিন্দুতে তার বিভব শক্তি আর গতিশক্তির যে যোগফল, যে কোনো বিন্দুতে তার বিভব শক্তি আর গতিশক্তির যে যোগফল, এটা সব সময় কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে, কনস্ট্যান্ট থাকবে। হাওয়া খাতুন মেঘলা -30 ডিগ্রি কেন? দেখো, যখন এক্স অক্ষের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেল হয় সেটা প্লাস অ্যাঙ্গেল, যখন ক্লকওয়াইজ অ্যাঙ্গেল হয় সেটা মাইনাস অ্যাঙ্গেল। আচ্ছা, সো খেয়াল করো, আমরা বলো তো এই পয়েন্টের তাহলে বিভব শক্তি কত হবে? বিভব শক্তি হবে এম ইন্টু জি ইন্টু এইচ এর মান কত? 2.5। 2.5। এ বিন্দুর গতিশক্তি ছিল 0, কারণ বেগ ছিল 0। আর পিসি এই পয়েন্টে ভাইয়া, যখন পটেনশিয়াল এনার্জি সি পয়েন্টে বের করতে চাই, সি পয়েন্টের পটেনশিয়াল এনার্জি 0, কারণ আমি এইটাকে গ্রাউন্ড চিন্তা করছি, এইটাকে আমি বিভব, এটাকে আমি ভূমি চিন্তা করছি। তাহলে যেটাকে ভূমি চিন্তা করব, যে পয়েন্টটাকে ভূমি চিন্তা করব, সেখানে যখন এসে থামছে, তাহলে এখানকার বিভব শক্তি 0 হবে, প্লাস গতিশক্তি কত হবে? হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো এক লাইনে জিনিসটা হয়ে যায়, এক লাইনে জিনিসটা হয়ে যায়। সো আমরা এম এম যদি কেটে দেই, ভি সমান সমান আসছে 2 ইন্টু 9.8 ইন্টু 2.5 রুট ওভার। সো কত আসে দেখি? 2 ইন্টু 9.8 ইন্টু 2.5 রুট করলে আসতেছে 7। বেগের মান আসছে 7 মিটার পার সেকেন্ড। 7 মিটার পার সেকেন্ড। বুঝতে পারছো? আচ্ছা, ভেরি গুড। এইবার ভাইয়া বলো তো, যখন বস্তুটা এইভাবে করে নিচে নামছে, তার ভি এর মান আমরা বের করলাম, এটা 7 মিটার পার সেকেন্ড। সো 7 মিটার পার সেকেন্ড বেগে যদি সেটা এই আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে নামে, তাহলে এক্স এর মান কত বের করতে চাই? এই যে ইএফ যেই দূরত্বটা আছে, ইএফ যে দূরত্বটা আছে, এই দূরত্বটাই কিন্তু আমাদের আনুভূমিক বরাবর দূরত্ব এক্স। ইএফ যেটা আছে সেটাই হচ্ছে আমাদের আনুভূমিক বরাবর দূরত্ব এক্স। বলতো আমাদের প্রাসের সমীকরণ অনুযায়ী আমরা কি লিখতে পারি? প্রাসের সমীকরণ অনুযায়ী আমরা লিখতে পারি y সমান সমান y সমান সমান x tan theta naught minus gx square divided by 2v naught square cos square theta naught। কে বলতে পারবা যখন বস্তু সি বিন্দু থেকে এফ বিন্দুতে আসলো, এই খেয়াল করো, বোর্ডে তাকাও, যখন বস্তুটা সি বিন্দু থেকে এফ বিন্দুতে আসলো, সি থেকে এফ বিন্দুতে আসলো, তখন বলতো ওয়াই এর মান, ওয়াই এর মান কত বসাবা? কত বসাবা কমেন্টে জানাও, এক্ষুনি জানাও। জাহান আল মুকিত, রায়হানা নওশিন, ভেরি গুড, আদিবা, পঙ্কজ, আকরামুল, ইভান, ভেরি গুড। না আদিবা, তোমারটা হয় নাই, পঙ্কজেরটা হয়েছে। ওকে, তাহলে 5.6 বলছো, ওয়াই এর মান 5.6 বলছো। আমি যদি এখানে 5.6 বসাই, ভাইয়া খেয়াল করো তো, জি এর দিক কোন দিকে? জি এর দিক হচ্ছে নিচের দিকে, জি এর দিক হচ্ছে নিচের দিকে, ওয়াই এর দিকও, এই যে সরণ যখন নিচে হচ্ছে, ওয়াই এর দিকও নিচের দিকে। জি এর সামনে বসাইছো মাইনাস, তাহলে ওয়াই এর সামনেও কি বসাতে হবে? মাইনাস বসাতে হবে। সহজ জিনিস। তাহলে আমরা 5.6 বসাবো না, বসাবো কত? -5.6। বুঝছো? সবাই বুঝছো এটা? 5.6 কেন? এই বেটা, যখন সি থেকে সে এই পয়েন্টে নামলো, ওয়াই অক্ষ বরাবর সে কতটুকু নিচে নামছে? এই নিচের দূরত্বটা সমান না 5.6 মিটার সমান না? ওকে,
তাইলে এখান থেকে দেখো এক্স এর মান আমাদের বের করতে হবে। সো এক্স এর মান বের করার জন্য tan থিটার মান বসায় দিব -30° মাইনাস জি ইনটু এক্স স্কয়ার। ভাই কেন মাইনাস? কেন মাইনাস? কারণ এক্স এর যদি অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেল নিতাম তাহলে হতো +30, কিন্তু এটা তো ক্লকওয়াইজ অ্যাঙ্গেল, তাহলে -30 হবে। তাহলে এখান থেকে দেখো gx স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু 7 স্কয়ার, এই দেখো দেখো 2 ইনটু 7 স্কয়ার cos স্কয়ার -30। ভাইয়া cos এর ভিতরে +30 নাও আর -30 নাও, কাহিনী সেম, কোনো সমস্যা নাই। তাহলে এখানে আসলো -5.6 সমান সমান tan 30 এর মান কত জানি ছিল 1/√3 না? এই tan 30 এর মান কি 1/√3 না? 1/√3 না? হ্যাঁ। তাহলে এখানে আসবে মাইনাস এক্স ডিভাইডেড বাই √3 এবং মাইনাস জি ডিভাইডেড বাই, বলতো, 2 ইন্টু 7 স্কোয়ার, 2 ইন্টু 7 স্কোয়ার ইন্টু cos 30 এই পুরাটার উপর স্কোয়ার। তাহলে কত হয় 73.5, 73.5 এটার উপরে স্কোয়ার। তাহলে সমাধান করে একটু এক্স এর মান বের করো। এই বাচ্চারা, বাচ্চারা তোমরা কেমন আছো সবাই? দাঁড়াও, একটা আর্জেন্ট কাজ চলে আসছে, একটুখানি অপেক্ষা করো, একটুখানি অপেক্ষা করো বাচ্চারা। কি অবস্থা তোমাদের? একটু অপেক্ষা করো। এটা মিলিয়েছো? এক্স এর মান আসে 4.667, তাই না? এক্স এর মান আসে কত? 4.667। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখানে আমাদের এক্স এর মান সমাধান করে, ক্যালকুলেটরে সমাধান করে কি পেয়েছি? সমাধান করে আসে, দাঁড়াও সমাধানটা করেই নেই আমি একবার। ডিগ্রি করলে এখানে কত আসছে? 9.8/73.5 প্লাস 1/√3, তারপরে হচ্ছে -5.6। এটা কত আসে দেখি? 4.66, 8.99। তোমরা কি মনে করছো যে আমি ক্যালকুলেটরে হিসাব করে দেখছি? না না, কখনো না। তোমাদের উপর আমার অগাধ বিশ্বাস, তোমরা যা বলেছো সেটাই আমি লিখে দিয়েছি। তোমরা কিন্তু মনে করো না যে ভাই আপনি আমাদেরকে অবিশ্বাস করলেন, আমরা একটা ভ্যালু বললাম আপনি এটা বিশ্বাস না করে আপনি আবার চেক করলেন না। কে বলেছে? আমি চেক করেছি। তো বলো তো শীর্ষবিন্দু থেকে মোট দূরত্ব কত? সুতরাং মোট দূরত্ব হলো সমান সমান, আগে তো 4.33 মিটার ছিলই, আর এখন আসলো 4.67 মিটার, যোগ করে আসে 9 মিটার। বুঝতে পেরেছো?
বুঝতে পেরেছো? ঠিক আছে, এই প্রবলেমটা, পরের প্রবলেমটা তোমরা একটু করবা। আমি আসতেছি, দাঁড়াও একটা মিনিট। এই বাচ্চা কাচ্চারা, কি অবস্থা? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, একজন বলছো ভাইয়া সেকেন্ড পেপারে তাপগতিবিদ্যা করালে ভালো হয়। শোনো, আমি তোমাদেরকে বলি, আমরা চ্যাপ্টার একটু সিকোয়েন্স মেনটেন না করে পড়লে ঝামেলা। তাপগতিবিদ্যা পড়ার আগে যদি আদর্শ গ্যাস পড়া না থাকে, তাহলে তাপগতিবিদ্যার ক্লাসগুলো অনেক বড় হয়ে যাবে। আদর্শ গ্যাস হচ্ছে প্রথম সিঁড়ি, প্রথম সিঁড়ি পার না করে পরের সিঁড়িতে যাওয়াটা বোকামি। তো এর জন্য আগে আদর্শ গ্যাস পড়াই লাগবে। এখন অনেকগুলা কলেজে করছে কি, জোর করে তাপগতিবিদ্যা দিয়ে দিছে। তো এরকম করলে আসলে হবে না। আমরা একটা নির্দিষ্ট প্যাটার্নে পড়বো ভাই। আলটিমেটলি তো তোমার যখন মেইন পরীক্ষা, তখন তো এই প্যাটার্নটা ফলো করা লাগবেই, বুঝছো? ঠিক আছে, ওকে, গেল। ঠিক আছে ভাইয়ারা, চলো আমরা শুরু করি। এই প্রবলেমটা আমরা করব, বুঝছো? আচ্ছা ভাই, এই প্রবলেমটা করার আগে চলো আমরা কিছু চখাম চখাম প্রবলেম একটু দেখে আসি। কিছু চখাম চখাম প্রবলেম একটু দেখে আসি। সবাই রেডি? সবাই কি রেডি? সবাই রেডি? চলো শুরু করি আমরা। তো এইখানে আমাদের, দেখো দেখো দেখো, বাচ্চা কাচ্চারা এত সুইট একটা প্রবলেম, হাউমাউ করে কাঁদবা। মনে হবে ভাইয়া আমি আজকে থেকে আর বিরিয়ানি টিরানি কিচ্ছু খাবো না। এত সুন্দর একটা প্রবলেম করালেন, এই প্রবলেমটা করলেই তো পেট ভরে যায়। দেখো, মনে করো আমাদের একটা আনত তল রেখা আছে। বাহ, প্রবলেমটা করানোর সময় ভালো লাগছে। একটা আনত তল আছে, বুঝতে পেরেছো? এই আনত তলে আমাদের মনে করো শুরুতে আমরা হলো এই আনত তলের যে কোণটা দেওয়া আছে, এই কোণটা হচ্ছে আলফা, বুঝছো? আনত তলের এই কোণটা হচ্ছে আলফা। অর্থাৎ আমরা একটা তলে আছি, সেই তলটা হচ্ছে আনুভূমিকের সাথে আলফা কোণে আছে। বুঝতে পারছো? আচ্ছা, এইবার কি করা হলো ভাইয়া, শোনো। এইবার আমরা এইখানে একটা বস্তু ছিল, এই বস্তুকে কি করেছি জানো? এই বস্তুকে কি করেছি জানো? এই বস্তুকে আমরা একটা ভি নট বেগে ছুঁড়ে মেরেছি। কত কোণে ছুঁড়ে মারছি জানো? আমরা থিটা নট কোণে ছুঁড়ে মেরেছি। বুঝছো? বুঝছো? So, আমরা এই আনত তল বরাবর একটা বস্তুকে ভি নট বেগে ছুঁড়ে মারছি তলের সাথে থিটা নট ডিগ্রি কোণে। তলের সাথে থিটা নট ডিগ্রি কোণে। তাহলে তাহলে আমরা এখানে তার গতিপথটা কেমন হবে বলতো? এখানে তার গতিপথটা কেমন হবে বলতো? এইরকম একটা গতিপথে সে এই তলের উপরে গিয়ে পড়বে না বলতো? এইভাবে একটা তলের উপরে সে গিয়ে পড়বে। বুঝতে পেরেছো? তাহলে আমাদেরকে আলফার মানটা দেওয়া আছে 15 ডিগ্রি, থিটার মানটা দেওয়া আছে 45 ডিগ্রি। আমাদেরকে বের করতে হবে
সে এ বিন্দু থেকে যখন এই পাশে গিয়ে বি বিন্দুতে পড়লো, এই এ বি এর দূরত্ব কত সেটা বের করা লাগবে। আচ্ছা, একটা একটা করে আসি। প্রথমে ধরো আমাদেরকে বের করতে বললো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত যে দূরত্বটা, এটা হলো এই প্রাসের ম্যাক্সিমাম হাইট না, এটাই প্রাসের ম্যাক্সিমাম হাইট না। সো এই ম্যাক্সিমাম হাইটটা কত হবে এটা বের করতে বলেছে। 2 নাম্বার হচ্ছে পর্যায়কাল কত হবে। আচ্ছা, পর্যায়কাল না, সরি, পর্যায়কাল না, এটাকে বলে বিচরণকাল। এটাকে কি বলে? 1 নাম্বারটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা, ওই তল থেকে সর্বোচ্চ উচ্চতা কত সেটা বের করতে হবে। মানে এই যে তল, এই তল থেকে সর্বোচ্চ উচ্চতা কত এটা বের করতে হবে। এবং আমাদেরকে বের করতে হবে যে বিচরণকাল কত, অর্থাৎ এ থেকে কতক্ষণ পরে গিয়ে সে বি বিন্দুতে পৌঁছাবে, এই বিচরণকাল টি কত এইটা আমাদেরকে বের করতে হবে। আর 3 নাম্বারটা হচ্ছে এ বি দূরত্বটা কত এইটা বের করা লাগবে। প্রশ্ন কি বুঝেছো? বলতো, প্রশ্ন কি বুঝেছো? ঠিক আছে, তাহলে আমরা একটা আনত তল বরাবর যখন একটা বস্তুকে নির্দিষ্ট কোণে নির্দিষ্ট বেগে আমরা ছুঁড়ে মারছি, তখন সেটা কত দূরে গিয়ে পড়বে এটা বের করতে হবে, বা কত দূরত্ব পরে আমাদের এটা হচ্ছে এই তলে ফেরত আসবে, এই এবি দূরত্বটা বের করা লাগবে। এবং আমাদের এই সর্বোচ্চ উচ্চতা কত এটা বের করা লাগবে, এবং বিচরণকাল কত এইটা বের করা লাগবে। বুঝছো? ঠিক আছে। আচ্ছা, তাইলে এখন আসো আমরা এই প্রবলেমটা অ্যানালাইসিস করব কিভাবে। আমরা কি এইখানে ভাইয়া আগে লেখো না, এখানে কি আমরা y সমান সমান x tan থিটা নট মাইনাস gx স্কয়ার বাই 2v নট স্কয়ার cos স্কয়ার থিটা নট, আমরা কি ভাইয়া এই ফর্মুলা এখানে অ্যাপ্লাই করতে পারবো? একটু বলো তো, এই ফর্মুলা কি আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো? এটা কি আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো? না, এটা আমরা সরাসরি এখানে অ্যাপ্লাই করতে পারবো না। কেন পারবো না? কেন পারবো না? কারণ আমাদের কিন্তু এই প্রবলেমে এই সূত্রের মধ্যে যখন আমরা y অক্ষ বরাবর ক্যালকুলেশন করেছিলাম, y অক্ষ বরাবর শুধুমাত্র মাইনাস জি ত্বরণ কাজ করছিল, x অক্ষ বরাবর কোনো ত্বরণ ছিল? এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ ছিল না। এক্স অক্ষ বরাবর ত্বরণ ছিল 0, ওয়াই অক্ষ বরাবর ত্বরণ ছিল মাইনাস জি। তো এই এক্স অক্ষের ত্বরণ, ওয়াই অক্ষের ত্বরণ এগুলা ফিক্সড থাকলে, এগুলা যদি একটা 0 একটা মাইনাস জি হয়, তখনকার সূত্র ছিল এইটা। কিন্তু কিন্তু আমরা তো এবার আনত তলে জিনিসটাকে বাঁকাইছি। তাহলে এইখানে আমাদের প্রবলেমটা কিভাবে আসলে সলভ করা যায় সেইটা চলো আমরা দেখি। খুব চমৎকার প্রশ্ন, একটু খেয়াল করবা। দেখো ভাইয়া, দেখো ভাইয়া, আমরা আমাদের পুরা প্রবলেমটাকে একবারে সিম্পল করে ফেলবো, একবারে এক দাগে এটাকে আমরা সিম্পল করে ফেলবো। এটা তো প্রশ্ন ছিল, এটা তো প্রশ্ন ছিল, এখানে আমি উত্তরটা এখন দিব। দেখো, আমরা একবারে প্রশ্নটাকে সিম্পল করে ফেলবো একদম। বলো তো, আমরা একটা কাজ করি, মনে করো, মনে করো এই দিক বরাবর আমরা ধরে নিলাম এটা হলো আমাদের এক্স অক্ষ, আর এই দিক বরাবর আমরা ধরে নিলাম এটা আমাদের ওয়াই অক্ষ। যেহেতু তল ঘুরে গেছে, আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষটাকেও ঘুরায় দিলাম। কি বললাম? যেহেতু তল ঘুরে গেছে, আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষটাকেও কি করছি? ঘুরাই দিছি। তো মনে করো আমাদের এক্স অক্ষ হলো এখন এইটা, ওয়াই অক্ষ হচ্ছে এইটা। এক্স অক্ষ এই তল বরাবর, ওয়াই অক্ষ তলের সাথে লম্ব বরাবর। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, বলো তো তাহলে আমাদের যে ত্বরণটা কাজ করছে, যে ত্বরণটা কাজ করছে, বলো তো ওই ত্বরণটা কোন দিকে কাজ করছে? এখানে এই বিন্দুতে ত্বরণটা কোন দিকে কাজ করছে? জি ত্বরণটা কোন দিকে কাজ করছে? জি ত্বরণটা কিন্তু কাজ করছে সরাসরি নিচের দিকে, সরাসরি নিচের দিকে আমাদের জি ত্বরণটা কাজ করছে। এই জি ত্বরণের, এই যে জি ত্বরণ, এই জি ত্বরণের একটা উপাংশ আছে তল বরাবর, আরেকটা উপাংশ আছে তলের সাথে লম্ব বরাবর। একটা আছে তল বরাবর, একটা আছে তলের সাথে লম্ব বরাবর। দেখো ভাইয়া, এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয় না, তাহলে না এই অ্যাঙ্গেলটাও আলফা হয়। আপাতত বিশ্বাস করো ভাইয়াকে, এটা যদি আলফা হয় এটাও আলফা হয়। কিভাবে হয় আমি দেখাই দিব একটু পরেই।
সো এটা যদি আলফা হয় এটাও আলফা হয়, তাহলে ভাইয়া বলো তো আমাদের এই দিকের যে উপাংশটা জি এর সেই উপাংশটার মান কত? সেই উপাংশটার মান হলো জি কজ আলফা। আর এই দিকের উপাংশটার মান কত বলতো? এই দিকের উপাংশটার মান হচ্ছে জি সাইন আলফা। জি সাইন আলফা। এখন ভাইয়া এইটা আলফা হলে বা এইটা আলফা হলে কেন এইটা আলফা, এটা একটু বের করতে চাই। এইটা আলফা হলে কেন এইটা আলফা, এটা ভাই একটু বলেন তো। এই কাহিনী তোমরা দেখবা নিউটনীয় বলবিদ্যা অধ্যায়ে অনেক জায়গাতে আছে, কাজ শক্তি ক্ষমতার মধ্যেও আছে। তো এইটা এখন একটু দেখে নাও, একবার দেখবা আর কখনো যেন দেখা না লাগে। আমরা সাথে সাথে যাতে বলে দিতে পারি এটা আলফা হলে এটা আলফা। দেখো ভাইয়া কিভাবে আসলো জিনিসটা, কিভাবে আসলো জিনিসটা। সো খেয়াল করো, আমরা তলের সাথে একটা লম্ব নিলাম এই দিকে, আর এই ভূমির সাথে একটা লম্ব নিলাম এইভাবে। ভূমির সাথে আমরা একটা লম্ব নিলাম কিভাবে? এইভাবে আমরা একটা ভূমির সাথে লম্ব নিলাম। নিছি নিছি দেখো, এইটা যদি আমাদের আলফা হয়, এটা 90 ডিগ্রি। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা তাহলে কত হবে? 90 মাইনাস আলফা হবে না? কেমনে ভাইয়া 90 মাইনাস আলফা? আচ্ছা, ধরলাম এটা মনে করো এক্স। তাহলে বলো তো ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। এইটার মান হলো 90 ডিগ্রি। তাহলে আলফা প্লাস এক্স প্লাস 90 ডিগ্রি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি হয়। তাহলে বলো তো এক্স এর মান কত হবে? এক্স এর মান 180 থেকে 90 বাদ দাও, তাহলে আসে 90 মাইনাস হচ্ছে আলফা। তার মানে এক্স এর মান আমরা এখানে সরাসরি লিখতে পারবো, এইটার মান হলো 90 মাইনাস আলফা। কথা বুঝছো? এটার মান 90 মাইনাস আলফা। ওকে, বলো তো এই কোণটা তাহলে কত হবে সেটা আমরা ধরো বের করতে চাই। এই কোণের মান মনে করো দিলাম থিটা। যেহেতু এই পিঙ্ক কালারটা বা বেগুনি কালার যেটাই হোক, এই বেগুনি কালারটা তলের সাথে লম্ব, তাহলে ভাই আমরা লিখতে পারি না বলতো যে এই যে 90 মাইনাস আলফা যেটা ছিল, মানে এই অ্যাঙ্গেলটা যেটা ছিল, এর সাথে যদি আমরা থিটাকে যুক্ত করি, এর সাথে যদি আমরা থিটাকে যুক্ত করি, তাহলে অ্যাঙ্গেলটা কত আসবে বলতো? 90 ডিগ্রি আসবে। তাহলে 90 90 কাটাকাটি, থিটা সমান সমান আসছে আলফা। তাহলে ভাইয়া এই অ্যাঙ্গেল যদি আলফা হয়, মনে রাখবা এই অ্যাঙ্গেলটাও কত হবে? এই অ্যাঙ্গেলটাও কত হবে? আলফা হবে। ঠিক আছে, এটা আর দ্বিতীয়বার দেখাবো না, না বুঝলে রিক্যাপ দেখে নাও। এই দেখো, আমরা এই কাহিনীটা এখানে করছি। আগে তো এখানে ছিল, আগে তো এখানে ছিল। এই যে এটা যদি আলফা হয়, এই অ্যাঙ্গেলটা আলফা, তো আমরা কি করছি? এটাকে ধরে এই পাশে নিয়ে চলে আসছি। সো জি কাজ করছিল এটা আলফা, তাহলে এদিকে কাজ করছিল জি, এদিকে কাজ করছিল জি কজ আলফা, আর এই দিকে কাজ করছে আমাদের জি সাইন আলফা। সবাই একটু বলো তো বুঝেছো কিনা? সবাই একটু বলো তো বুঝেছো কিনা? বলো তো সবাই, জানাও তো বুঝছো কিনা। সো এটা কিন্তু এখন থেকে ভাইয়া খবরদার যেন আর নিজে থেকে করা না লাগে, এটা একদম মাথার মধ্যে গেঁথে ফেলো। যদি এই অ্যাঙ্গেল হয় আলফা, তাহলে এই অ্যাঙ্গেলটাও হবে কত? আলফা। তাহলে এই অ্যাঙ্গেলটাও হবে আলফা। ঠিক আছে, ওকে। যদি এটা আলফা হয় এটাও হবে আলফা। ব্যাস, এটা হলো মেইন কথা। তাহলে আমরা এইটা যদি জি হয়, এটা যদি আলফা হয় এটাও আলফা, তাহলে এটা জি কজ আলফা, এটা হলো জি সাইন আলফা। ঠিক আছে ভাইয়া, বুঝলাম। এখন তোমার কাছে প্রথম প্রথম মনে হতে পারে যে ভাইয়া অঙ্কটা তো মনে হচ্ছে অনেক হিজিবিজি হয়ে গেল, অঙ্কটা তো মনে হচ্ছে অনেক হিজিবিজি হয়ে গেল। কিন্তু না, দেখো আমরা তো স্মার্ট। আমরা কি করব দেখো, আমরা কি করব দেখো, এই যে আমাদের যে পুরা বস্তুটা ছিল না, পুরা যে বস্তুটা ছিল না, পুরা যে সিস্টেমটা ছিল না, এই সিস্টেমটাকে দেখো আমাদের হিসাবের সুবিধার জন্য আমরা কি করব, এটাকে ঠিক আলফা ডিগ্রি কোণে ঘুরায় দিব। এটাকে ঠিক আলফা ডিগ্রি কোণে ঘুরায় দিব। এই দেখো জাস্ট এইভাবে আলফা ডিগ্রি কোণে আমরা ঘুরায় দিলাম। তুমি কি খুব মাইন্ড করছো? খুব মাইন্ড করছো? দেখো তো, তল বরাবর ছিল এক্স অক্ষ, আর তলের সাথে লম্ব এইটা ছিল আমাদের ওয়াই অক্ষ। কি করলাম? পুরা তলটাকে আমরা কত ডিগ্রি কোণে ঘুরাই দিছি? আলফা ডিগ্রি কোণে ঘুরাই দিছি। পুরা তলটাকে আমরা মনে করো আলফা ডিগ্রি কোণে ঘুরাই দিছি, আলফা ডিগ্রি কোণে ঘুরাই দিছি। তাহলে এই দেখো, আলফা ডিগ্রি কোণে যদি ঘুরাই দেই, এইটা হচ্ছে ছিল আমাদের
আনত তলটা, এই যে এবি যেই তলটা ছিল এই তলটা হচ্ছে আমাদের আনত তল, এই তলটা আমাদের আনত তল। এই দেখো পুরা জিনিসটা এখন এরকম হয়ে গেছে। এই লাইন থেকে বা এই ছবিটা থেকে কিভাবে আমরা এই ছবিতে আসলাম এটা কি তোমরা বুঝতে পারছো? কি করছি আমরা? আমাদের এই দেখো আগে তলটা ছিল এরকম বাঁকানো, আমরা কি করছি এই বাঁকানো তলটা, এই যে তলটা ছিল এরকম বাঁকানো, আমরা কি করছি এই তলটাকে ধরে ধরে একদম আলফা ডিগ্রি করে নামায় নিয়ে আসছি। এই তলটা এরকম ছিল, তলটাকে ধরে আলফা ডিগ্রি করে নামায় নিয়ে আসছি। তলটা এরকম ছিল, এইরকম আলফা ডিগ্রি করে নামায় নিয়ে আসছি। সো আলফা ডিগ্রি করে নামাইছি তো আমাদের হিসাবের সুবিধার জন্য, আমাদের হিসাবের সুবিধার জন্য, কারণ আমরা এরকম সোজা সাপটা ক্যালকুলেশন করে অভ্যস্ত। সেই কারণে আমরা আলফা ডিগ্রি কোণে ঘুরায় নিয়ে আসছি আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য। তাহলে বলো তো যখন আলফা ডিগ্রি কোণে ঘুরাবা তখন কিন্তু ভিও আলফা ডিগ্রি কোণে ঘুরবে, জিও আলফা ডিগ্রি কোণে ঘুরবে, জি কজ আলফা সবকিছুই কিন্তু আলফা ডিগ্রি কোণে ঘুরে যাবে। তাহলে খেয়াল করো আমাদের এই যে জিটা যেটা ছিল না, যেহেতু আমরা তলটাকে আলফা ডিগ্রি কোণে ঘুরাইছি, এই দেখো জি যেটা নিচের দিকে কাজ করতে আগে সেটাও কত ডিগ্রি কোণে ঘুরে গেছে? আলফা ডিগ্রি কোণে ঘুরে গেছে, আলফা ডিগ্রি কোণে ঘুরে গেছে। সো এটার যেহেতু দুইটা উপাংশ নিয়ে নিছি, এই উপাংশটা আর নাই, এই উপাংশটা আর নাই। এটাকেই আমরা ভেঙে একটা পাইছি জি কজ আলফা, একটা পাইছি জি সাইন আলফা। সবাই একটু এই পর্যন্ত জানাও তো বুঝছো কিনা যে আমাদের এই যে তলটা ছিল, এই যে তলটা ছিল, তলটাকে আমরা জাস্ট এরকম থিটা ডিগ্রি কোণে বাঁকাইছি, আলফা ডিগ্রি কোণে বাঁকাইছি। এটাকে আমরা জাস্ট এরকম আলফা ডিগ্রি কোণে বাঁকাইছি। তাহলে আগে যে ভি নটটা ছিল সেটাও এরকম আলফা ডিগ্রি কোণে বেঁকে যাবে, জি যেটা এদিকে ছিল সেটাও এরকম আলফা ডিগ্রি কোণে বেঁকে যাবে। বুঝছো? বলো তো, বলো তো। এটা কি বুঝছো? চলো আমরা এই জিনিসটা, এই জিনিসটা আবার ছবি এঁকে লাগলে বুঝাই। দেখো আমরা কি করলাম এখানে, আমরা এখানে কি করলাম দেখো, এই দিকে আমাদের যে বস্তুটা ছিল সেটাকে আমরা আলফা ডিগ্রি কোণে ছুঁড়ে মারছিলাম। কই কত ডিগ্রি, না থিটা ডিগ্রি কোণে ছুঁড়ে মারছিলাম। এটা হলো থিটা নট ডিগ্রি, এটা হলো আলফা ডিগ্রি। এই দেখো ভি নট যে বেগে আমরা ছুঁড়ে মারছি, এই ভি নটের একটা উপাংশ তো এদিকে ভি নট কস থিটা, এদিকে একটা উপাংশ ভি নট সাইন থিটা। সবাইকে আমরা কিন্তু দেখো নতুন যে এক্স অক্ষ আর নতুন যে ওয়াই অক্ষ, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ দুইটা উপাংশে ভাগ করতেছি। সো এইখানে আমাদের জি ছিল কোন দিক বরাবর? জি ছিল নিচের দিকে। এই জি এর দুইটা উপাংশ, একটা তলের সাথে লম্ব আর একটা তল বরাবর। সো এটা যদি আলফা হয় এটাও কত হবে? আলফা হবে। তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে জি কজ আলফা, এই অ্যাঙ্গেলটা কত? জি সাইন আলফা। ঠিক আছে, এখন আমরা কি করলাম? এখন আমরা পুরা তলটাকে, পুরা তলটাকে জাস্ট আলফা ডিগ্রি কোণে বাঁকায় দিছি, জাস্ট আলফা ডিগ্রি কোণে বাঁকায় দিছি। তাহলে দেখো তো, তাহলে দেখো তো বেগ ভি নটটা হচ্ছে এইটা হবে, এইদিকে আমাদের সেই ভি নট কস থিটা নট, ভি নট কস থিটা নট, এইদিকে আমাদের ভি নট সাইন থিটা নট। এবং দেখো তো আমাদের তল বরাবর পিছনের দিকে ছিল একটা উপাংশ জি সাইন আলফা, সো এদিক বরাবর আছে আমাদের জি সাইন আলফা, আর তল বরাবর নিচের দিকে এটা হচ্ছে জি কজ আলফা, এদিক বরাবর জি কাজ করছে জি কজ আলফা। এই পুরা জিনিসটাকে আমরা জাস্ট আলফা ডিগ্রি কোণে বাঁকায় নিছি। দেখো তো এইটা কি বুঝছো কিনা এবার, এইটা কি বুঝছো কিনা এবার বলো তো, বলো তো এইটা কি বুঝছো কিনা? গুড, ভেরি গুড, বাহ অ্যান্সারও বের করে ফেলছে ইভান, ভেরি গুড। সহজ জিনিস কিন্তু, সহজ জিনিস। প্রবলেমটা এত বেশি কমন না, কিন্তু আমাদের মোটামুটি কমন টাইপের প্রবলেম করা হয়ে গেছে, এই কারণেই আজকে একটু অ্যাডভান্স প্রবলেম নিয়ে আসছি। ঠিক আছে, বুঝছি তাহলে এটা, ঠিক আছে এটা বুঝছি। তাহলে খেয়াল করো আমরা যেহেতু এটাকে একবার পুরাটাকে আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষে ভেঙে ফেললাম, পুরাটাকে আমরা একবার এক্স অক্ষ এবং ওয়াই অক্ষে ভেঙে ফেললাম, খেয়াল করো তো এইবার এইটা হলো আমাদের ভি নট, এটা হলো আমাদের ভি নট। সো এই ভি নটের, এই ভি নটের এই দিক বরাবর একটা উপাংশ পাওয়া যাবে এবং এই দিক বরাবর আরেকটা উপাংশ পাওয়া যাবে। এই ভি নটের দুইটা উপাংশ, একটা হলো এই দিক বরাবর উপাংশ, একটা হলো এই দিক বরাবর উপাংশ। সো বলো তো এই থিটা নট কোণে উপাংশটা কত হবে? ভি নট কস থিটা নট, আর এদিকের উপাংশ কত হবে? ভি নট সাইন থিটা নট।
ঠিক আছে, জাস্ট আমরা প্রত্যেকটা বেগকে, প্রত্যেকটা ভেক্টরকে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ দুইটা কম্পোনেন্টে ভাগ করলাম, দুইটা কম্পোনেন্টে ভাগ করলাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, গেল। তাহলে এবার বলো তো দেখি, এবার বলো তো দেখি আমাদের, এবার বলো তো দেখি, একটা পেলাম ভি কস থিটা, একটা পেলাম ভি সাইন থিটা। তোমরা এবার আমাকে একটা একটা করে উত্তর দিবা খালি। আমরা আসো এক্স অক্ষ বরাবর অ্যানালাইসিস করি। এক্স অক্ষ বরাবর বলো তো দেখি আমাদের এক্স অক্ষ বরাবর আদিবেগ কত, এক্স অক্ষ বরাবর আমাদের আদিবেগটা কত হবে বলো তো দেখি, কমেন্টে জানাও তো। এক্স অক্ষ বরাবর আদিবেগ কত, এক্স অক্ষ বরাবর আদিবেগ কত? দেখো এক্স অক্ষ কোনটা, এক্স অক্ষ এইটা, এই এক্স অক্ষ বরাবর আদিবেগ হচ্ছে ভি নট কজ থিটা নট। বুঝছো ভাইয়া? বলতো এক্স অক্ষ বরাবর ত্বরণ কত, এক্স অক্ষ বরাবর ত্বরণ কত বলতো, এক্স অক্ষ বরাবর ত্বরণ কত? এখন কি এক্স অক্ষ বরাবর ত্বরণ শূন্য? বলতো এখন কি আমাদের এক্স অক্ষ বরাবর ত্বরণটা শূন্য? বলতো না। গুড। এখন দেখো তো আমাদের এক্স অক্ষ বরাবর যেই ত্বরণ, সেই ত্বরণ কিন্তু দেখো মাইনাস জি সাইন আলফা, মাইনাস জি সাইন আলফা, এই দেখো মাইনাস জি সাইন আলফা। এই খেয়াল করো আমরা কি করলাম, পুরো জিনিসটা খেয়াল করো। এইরকম একটা আনত তল বরাবর আমরা বস্তুকে নিক্ষেপ করছিলাম। প্রথম থেকে দেখো, যারা প্যাচ লাগাই ফেলতেছো প্রথম থেকে দেখো, একটা বস্তুকে আনত তলের সাথে নির্দিষ্ট করে ছুঁড়ে মারছি, ছুঁড়ে মারছি। এখন আমরা সকল ক্যালকুলেশন এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবরই তো করি। সো যখন আনত তল বরাবর কোনো বস্তুকে আমরা ছুঁড়ে মারলাম, তখন আমাদের এক্স অক্ষ হচ্ছে তল বরাবর আর ওয়াই অক্ষ হচ্ছে তলের সাথে লম্ব বরাবর। এখন আমরা কি করলাম, পুরা ক্যালকুলেশনটা এই যে এইরকম প্রাসের গতিপথ বিবেচনা না করে এটাকে আমরা আমাদের তলে নিয়ে আসলাম। তাহলে পুরা সিস্টেমটাকে কি আমরা আলফা ডিগ্রি কোণে ঘুরাবো না? পুরা সিস্টেমটাকে কি আমরা আলফা ডিগ্রি কোণে ঘুরাবো? তাহলে আলফা ডিগ্রি কোণে যদি ঘুরাই, তাহলে দেখো এই যেটা জি ছিল, এই যেটা জি ছিল, এই দেখো কেমন হয়েছে জিনিসটা, যে এইটা হচ্ছে আমাদের তলটা, জিটা কাজ করছিল কোন দিকে, একদম নিচ বরাবর। যে কালো যে কলমটা দেখতেছো, কালো কলমটা তো আসলে দেখা যায় না, সাদা কলমটা দেই। ধরো এই যে কলমটা দেখতেছো, এটা একদম জি নিচের দিকে কাজ করতেছে। বলো তো যদি আমরা এই তলটাকে যদি আমরা আলফা কোণে বাঁকায় দেই, পুরা সিস্টেমটাকে যদি আমরা আলফা ডিগ্রি কোণে বাঁকায় দেই, এ দেখো পুরা সিস্টেমকে যদি আমরা আলফা ডিগ্রি কোণে বাঁকায় দেই, তাহলে দেখছো জিটাও যে বেঁকে গেছে। জিটা আগে এরকম ছিল, এই দেখো জিটা আগে সোজা ছিল, এই জিটা আগে সোজা ছিল। যখন আমরা এটাকে আলফা ডিগ্রি কোণে বাঁকালাম, তখন দেখো জিটাও কিন্তু আলফা ডিগ্রি কোণে বেঁকে গেছে। সো এই যে জিটা, যেটা আগে নিচের দিকে কাজ করছিল, এখন যখন আমরা পুরা তলটাকে ঘুরাই দিছি, তখন জিটা দেখো এই দিক বরাবর কাজ করতেছে। এইটা বুঝছো কিনা আগে বলো। সো এইটা আলফা ডিগ্রি কোণে উপাংশ হলো জি কজ আলফা, আর এদিকের উপাংশ হচ্ছে জি সাইন আলফা। সবাই বুঝছো এটা? এই পর্যন্ত সবাই ক্লিয়ার? বুঝছো? এই পর্যন্ত সবাই ক্লিয়ার? ভেরি গুড, এটা বুঝলেই তো হয়ে গেল। তাহলে এইবার আমরা কি করতেছি, এইবার আমরা কি করতেছি, এক্স অক্ষ বরাবর সবগুলা বেগ ত্বরণ দেখছি কত হয়, আর ওয়াই অক্ষ বরাবর সবগুলা বেগ ত্বরণ কত হয় এইটা দেখছি। তাহলে বলতো এক্স অক্ষ বরাবর আমাদের আদিবেগ কত, এই এক্স অক্ষ বরাবর আদিবেগ কত? আমাদের তো এই যে এক্স অক্ষ বরাবর এদিকে আদিবেগ ছিল ভি নট কস থিটা, এদিকে আদিবেগ ছিল ভি সাইন থিটা। তাহলে পুরো সিস্টেমটাকে যখন ঘুরাই নিছো, তখনই তো এইটা এই যে ভি নট কস থিটা নট, এটা হলো ভি নট সাইন থিটা নট। বলো তো এবার, এবার ঠিক আছে কিনা বলো, বলো এই পর্যন্ত ঠিক আছে কিনা আগে বলো, তারপরে ম্যাথে আগাবো, না হলে আর আগাবো না। বলো এই পর্যন্ত ঠিক আছে কিনা, এই পর্যন্ত ঠিক আছে কিনা আগে সবাই কমেন্টে জানাও, তারপরে শুরু করবো পরের পার্ট। এই পর্যন্ত বুঝছো কিনা আগে সবাই জানাও, এটা না বুঝলে আর আগানো যাবে না, এটা না বুঝলে আর আগানো যাবে না। এই পর্যন্ত বুঝছো? যাক, ভেরি গুড, ভেরি গুড। না মাথা কেন গোলমাল হচ্ছে তাহমিদ, আসার মারবো ধরে। এই মাথা গোলমাল হবে না, কয়েকবার করে বলছি, মাথা গোলমাল হবে না। দেখো মাথা ঠান্ডা রাখো,
আমরা পুরা আগে কি ছিল, সহজ জিনিস, আগে হচ্ছে আমাদের জি খালি নিচের দিকে কাজ করতো, এইবার আনত তল হওয়ার কারণে জিটা আনত বরাবর কাজ করতেছে। তো সহজ জিনিস, এবার আমরা কি করতেছি, জি এর দুইটা উপাংশ নিচ্ছি খালি, একটা জি কজ আলফা একটা জি সাইন আলফা, এই তো, আর কিছু না, আর কিছু না। ঠিক আছে, আগে আমরা জিটা শুধু নিচের দিকে কাজ করতো, আগে শুধু একটা জি কাজ করতো নিচের দিকে, কিন্তু যেহেতু আমরা আনত তলে কাহিনীটা করতেছি, আনত তলের কি এক্স অক্ষ বরাবর একটা জি কাজ করছে আর ওয়াই অক্ষ বরাবর একটা জি কাজ করছে না, এই দিকে জি কাজ করছে। এই জি এর একটা হলো এক্স অক্ষ বরাবর উপাংশ, একটা হলো ওয়াই অক্ষ বরাবর উপাংশ। সো ওইটাই আমরা এখানে দেখালাম, এই যে দেখো, একটা এক্স অক্ষ বরাবর উপাংশ, একটা এক্স অক্ষ বরাবর উপাংশ, একটা ওয়াই অক্ষ বরাবর উপাংশ, এই তো, কঠিন কি, কঠিন কি, ক্লিয়ার? হাওয়া খাতুন মেঘলা, এই তুমি না আজকে নতুন ক্লাস করতেছো, এই ক্লাসে আবার হুট করে আসছো কেন? তো দেখো, আমরা এক্স অক্ষ বরাবর তাহলে ত্বরণটা লিখলাম কত, এবং এক্স অক্ষ বরাবর আদিবেগটা লিখলাম কত। এবার খেয়াল করো, এক্স অক্ষ বরাবর শেষ বেগ যদি বের করতে চাই, বা এক্স অক্ষ বরাবর সরণ যদি বের করতে চাই, তাহলে কি লিখবো? আমরা জানতাম এক্স অক্ষ বরাবর সরণ সমান সমান এক্স অক্ষ বরাবর আদিবেগ ইনটু টি প্লাস হাফ ইনটু এক্স অক্ষ বরাবর ত্বরণ ইনটু টি স্কয়ার, এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। খেয়াল করো, এক্স অক্ষ বরাবর সরণ কোনটা, এই যে এক্স অক্ষ বরাবর সরণ তো এইটা, এইটা হলো এবি, এটা হলো এবি। তাহলে এক্স অক্ষ বরাবর সরণ আমি লিখে ফেললাম এক্স বা এবি, যেটাই বলো। আমাদের এক্স অক্ষ বরাবর আদিবেগ কত, ভি নট কজ থিটা নট ইনটু টি প্লাস হাফ। এক্স অক্ষ বরাবর ত্বরণ কত এখন, এক্স অক্ষ বরাবর ত্বরণ কিন্তু এখন জিরো না, এক্স অক্ষ বরাবর ত্বরণ হচ্ছে মাইনাস জি সাইন আলফা ইনটু টি স্কয়ার, মাইনাস জি সাইন আলফা ইনটু টি স্কয়ার। ঠিক আছে, টি স্কয়ার। এই খাতা ঘুরাইতে পারি না, আসার মারবো, খাতা ঘুরাইতে পারো না বলেই তো আমি এটা আবার ভেঙে করে দিলাম এই যে এখানে। ওকে, তাহলে আমরা এখান থেকে দেখো এক্স অক্ষ বরাবর একটা সরণ কিন্তু এভাবে চাইলে বের করতে পারি। আচ্ছা, বলো তো, যদি আমি ওয়াই অক্ষ বরাবর সমীকরণটাকে ভাঙি তাহলে কিভাবে ভাঙবো? যদি আমি ওয়াই অক্ষ বরাবর এবার সমীকরণগুলোকে ভাঙি তাহলে কিভাবে ভাঙতে পারি বলো তো? ওয়াই অক্ষ বরাবর সমীকরণগুলো মনে করো ভাঙবো, তোমরা একটু ভাঙো তো। ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, বলো ওয়াই অক্ষ বরাবর আদিবেগ কত হবে? ওয়াই অক্ষ বরাবর আদিবেগ কত হবে? সো ওয়াই অক্ষ বরাবর আদিবেগ ভাই আগের মতনই, ভি নট দিকে ছুড়ে মারছিলাম, ভি নটের এদিকে একটা উপাংশ ভি নট কস থিটা, এদিকে একটা উপাংশ ভি নট সাইন থিটা, এটাই তো আমাদের ওয়াই অক্ষ বরাবর আদিবেগ, আর কিছু তো চেঞ্জ হয় নাই। ভি নট আগের মতনই আছে, এদিকে ভি নট কস থিটাই আছে, এদিকে ভি নট সাইন থিটাই তো আছে। তাহলে ওয়াই অক্ষ বরাবর আদিবেগ হচ্ছে ভি নট সাইন থিটা নট, বুঝছো? ভি নট সাইন থিটা নট। আচ্ছা, বলো তো ত্বরণটা কত হবে? ত্বরণটা কি উপরের দিকে? ত্বরণটা কি উপরের দিকে? না, ত্বরণটা নিচের দিকে, জি কজ, নিচের দিকে হচ্ছে জি কজ, ত্বরণটা হচ্ছে নিচের দিকে জি কজ। এই যে দেখো, আমাদের মূলত এই যে জিটা কোন দিকে ছিল, জিটা কোন দিকে ছিল, জি ছিল এই যে এরকম একটা দিকে জি ছিল, এই যে এর দুইটা উপাংশ, একটা হলো জি সাইন আলফা আর এটা হচ্ছে জি কজ আলফা ছিল। সো এই জি কজ আলফাটা হচ্ছে একদম ঠিক নিচের দিকে, ঠিক নিচের দিকে, একদম দেখো নিচের দিকে। তাহলে মাইনাস জি কজ আলফা, মাইনাস জি কজ আলফা, এটা হলো ওয়াই অক্ষ বরাবর আমরা ত্বরণটাকে নিলাম। দেখো আমাদের আগের কেসগুলাতে না ওয়াই অক্ষ বরাবর ত্বরণ ছিল শুধু মাইনাস জি, আগের কেসগুলাতে ত্বরণ ছিল মাইনাস জি, বুঝছো? কিন্তু এখন আর ওয়াই অক্ষ বরাবর ত্বরণটা শুধু মাইনাস জি না, এটা কত, মাইনাস জি কজ আলফা, মাইনাস জি কজ আলফা। ঠিক আছে, তাহলে ভাইয়া দেখো তো, যদি আমি এখন এই ওয়াই অক্ষ বরাবর এই সমীকরণ লিখতে চাই, এস ওয়াই সমান সমান ওয়াই অক্ষ বরাবর আদিবেগ ইনটু টি প্লাস ওয়াই অক্ষ বরাবর ত্বরণ ইনটু টি স্কয়ার, তাহলে ওয়াই অক্ষ বরাবর সরণ হচ্ছে ওয়াই সমান সমান ওয়াই অক্ষ বরাবর আদিবেগ মানে হচ্ছে ভি নট সাইন থিটা নট ইনটু হচ্ছে টি, আর এর জায়গায় বসে যাবে মাইনাস জি কজ আলফা, সো হাফ ইনটু জি কজ আলফা ইনটু টি স্কয়ার, টি স্কয়ার। এটা হলো আমাদের সমীকরণ। ভাইয়া সমীকরণগুলা কিভাবে লিখলাম এইটা কি সবাই বুঝছো? এটা কি সবাই বুঝছো, তাই না? ঠিক আছে, জাস্ট কিচ্ছু না, এই
সায়েন্সের পোলাপান যদি হয়ে থাকো, এইটুকু কিন্তু চিন্তা করার ক্ষমতা থাকা লাগবে ভাই। এইটুকু চিন্তা করার ক্ষমতা বিল্ড আপ করতে হবে। প্রথম থেকে না থাকলেও অসুবিধা নাই, কিন্তু বিল্ড আপ করতে হবে। ভয় পাওয়া যাবে না, নতুন কিছু তো না। জাস্ট আগে একটা ত্বরণ ছিল একদিকেই, এখন ত্বরণটা দুইটা দিকে আছে। এক্স অক্ষ বরাবরও ত্বরণ আছে, ওয়াই অক্ষ বরাবরও ত্বরণ আছে। বাকি সব কিন্তু একরকম, বাকি সব কিন্তু সেম টু সেম। বুঝছো? উম্মে হাবিবা বলছে, ভাইয়া এক্স অক্ষ বরাবর কি সমবেগ হবে না? আচ্ছা, এক্স অক্ষ বরাবর কি এখন সমবেগ হবে? তোমরা বলো তো, এক্স অক্ষ বরাবর কি এখন আর সমবেগ হবে? না, এক্স অক্ষ বরাবর কিন্তু এখন সমবেগ হবে না। কেন হবে না? কারণ এক্স অক্ষ বরাবর আমাদের একটা ত্বরণ আছে, একটা মন্দন আছে, জি সাইন আলফা। বেগের উল্টা দিকে একটা মন্দন আছে। বুঝছো? তাহলে এখন কিন্তু আর আগের মতন হবে না। আচ্ছা বলো তো দেখি, যদি আমরা চাই বিচরণ কাল বের করতে, আচ্ছা বিচরণ কাল লাগবে না, আমরা আগে এইচ ম্যাক্স চলো বের করি। আমরা তো সমীকরণ কেমনে লিখলাম বুঝছি, এইচ ম্যাক্স চলো বের করি। সো এইচ ম্যাক্স বের করার সময় দেখো, ওয়াই অক্ষ বরাবর শেষ বেগ, একটা কাজ করি এখানে লিখি। আমরা প্রথমে আসো এইচ ম্যাক্স বের করি। এইচ ম্যাক্স সমান সমান কত? এইচ ম্যাক্স সমান সমান কত? সো খেয়াল করো, আমরা এখান থেকে এইচ ম্যাক্সটা বের করতে চাই। সো বলো তো, ওয়াই অক্ষ বরাবর শেষ বেগ স্কয়ার সমান সমান কি হবে? ওয়াই অক্ষ বরাবর আদিবেগ স্কয়ার প্লাস 2 ইনটু ওয়াই অক্ষ বরাবর ত্বরণ ইনটু এইচ না? ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস 2as, আর কিচ্ছু না। সো ওয়াই অক্ষ বরাবর যখন তুমি এইচ ম্যাক্সে আসবা, একটু কমেন্টে জানাও তো, যখন তুমি এইচ ম্যাক্সে আসছো তখন আমাদের ওয়াই অক্ষ বরাবর বেগটা কত হবে? বলো তো, 0 হবে। ভেরি গুড। আমরা যখন একদম এইচ ম্যাক্সে যাব তখন কি ওয়াই অক্ষ বরাবর কোনো বেগ থাকবে? থাকবে না। সো ওয়াই অক্ষ বরাবর আমাদের যে বেগ, শেষ বেগ, সেটা হয়ে যাবে 0। তাহলে ওয়াই অক্ষ বরাবর শেষ বেগ যদি 0 হয় সমান সমান ওয়াই অক্ষ বরাবর আদি বেগ লিখলাম ভি নট ওয়াই স্কয়ার প্লাস আমাদের 2ay/h, তাই না? কিন্তু মন্দন এই ত্বরণটা আসলে কেমন? আমাদের ay এর মান কত? g cos আলফা না? আর ভি নট ওয়াই এর মান কত? এই দেখো, ভি নট ওয়াই এর মান হচ্ছে ভি নট সাইন থিটা নট, লিখে ফেললাম। ভি নট সাইন থিটা নট লিখলাম প্লাস 2 ইনটু, ভাইয়া ay মানে কত? মাইনাস জি কজ আলফা ইনটু এইচ, এই দেখো মাইনাস প্লাস 2as/h, তো ay এর মান কত? মাইনাস জি কজ আলফা। তাহলে এইচ এর মান কত হবে? এইচ এর মান হবে ভি নট সাইন থিটা নট পুরাটার উপরে স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু জি কজ আলফা, 2 ইনটু জি কজ আলফা। দেখো, এইটা হচ্ছে আমাদের সর্বোচ্চ উচ্চতার সমীকরণ। ঠিক আছে? এটা হলো সর্বোচ্চ উচ্চতার সমীকরণটা। সহজ না? দেখো কেন সহজ বললাম, কারণ সূত্রের ফরম্যাট আসলে একই রকম। বলতো ভি নট সাইন থিটা নট মানে হচ্ছে ভি নট ওয়াই, এটা হলো ওয়াই অক্ষ বরাবর আমাদের সেই আদিবেগটা। ভি নট ওয়াই হচ্ছে ভি নট সাইন থিটা নট, ভি নট ওয়াই হচ্ছে ওয়াই অক্ষ বরাবর সেই আদিবেগটা। আর জি কজ আলফার মান কত? এ ওয়াই না? সো খেয়াল করছে একটা জিনিস, আমাদের সূত্রের ফরম্যাটটা কেমন ছিল আগে? আগে সূত্রের ফরম্যাট ছিল এইচ সমান সমান ইউ স্কয়ার বাই 2g, তাই না? আমাদের সূত্রের ফরম্যাট সর্বোচ্চ উচ্চতা এইচ সমান সমান কি ছিল? ভি স্কয়ার বাই 2g, ভি স্কয়ার বাই 2g, ইউ স্কয়ার বাই 2g। ইউ কি ছিল? ওয়াই অক্ষ বরাবর আদিবেগ। এই দেখো ওয়াই অক্ষ বরাবর আদিবেগই তো আছে, ইউ স্কয়ার ডিভাইডেড বাই 2g। কিন্তু বলতো, এই যে জিটা আমরা নিতাম, এই যে জিটা আমরা নিতাম 2g, এই জিটা কিন্তু ওয়াই অক্ষ বরাবর জি নিতাম। আগে পুরা জি তো ওয়াই অক্ষ বরাবর কাজ করতো, আগে পুরাটুকু জি তো কোন দিকে কাজ করতো? ওয়াই অক্ষ বরাবর কাজ করতো। এই কারণে আমরা ইউ স্কয়ার বাই 2g লিখে ফেলতাম। কিন্তু এখন আমাদের ওয়াই অক্ষ বরাবর জি কি আর শুধু জি? না, ওয়াই অক্ষ বরাবর জি হচ্ছে জি কজ আলফা। তো দেখো সূত্রের ফরম্যাটটা একই রকম, ইউ স্কয়ার ডিভাইডেড বাই 2gy, জাস্ট ইউ স্কয়ারের জায়গায় ভি নট সাইন থিটা আর জি এর জায়গায় হচ্ছে জি কজ আলফা, জি এর জায়গায় হচ্ছে জি কজ আলফা। ভাইয়া বলো তো, এটা কি সবাই বুঝছো কিনা? 1 নাম্বার প্রশ্নের সলভ ডান, ডানা ডান ডান। 1 নাম্বার প্রশ্নের সলিউশন
ডান। ক্লিয়ার সবাই? থ্যাংক ইউ সো মাচ। এইবার ভাইয়া বলো তো, যদি আমরা বিচরণকাল বের করতে চাই, দেখো বিচরণকাল মানে হচ্ছে কি? বিচরণকাল মানে হচ্ছে পুরাটা রাস্তা ঘুরে আসতে কতক্ষণ সময় লাগছে। ভাইয়া বলো তো বিচরণকাল আমি পাবো কখন পাবো? বস্তুটা কত যখন আবার আগের গ্রাউন্ডে ফেরত আসে তখন তার ওয়াই এর মান কত হয়ে যায়? শূন্য হয়ে যায় না? যখন বস্তুটা ঘুরে আবার আগের জায়গায় চলে আসে, ঘুরে আবার আগের জায়গায় চলে আসে, তখন কিন্তু তার ওয়াই এর মান কত হয়ে যায়? ওয়াই এর মান কত হয়ে যায়? শূন্য হয়ে যায়। যখন সে ঘুরে আবার আগের জায়গায় চলে আসে তখন তার ওয়াই এর মান কত হয়ে যায়? জিরো হয়ে যায়। জিরো হয়ে যায়। তাহলে না ভাইয়া এখানে জিরো মাইনাস হবে না। তুমি দেখো এই মাইনাসটা কি করছি, এটা এই পাশে চলে গেছে, প্লাস হয়ে গেছে, তারপর ভাগ দিয়ে দিছি। মাইনাস হবে না। এই যে এইখানে মাইনাস ছিল, এটাকে এই পাশে নিয়ে গেলে প্লাস, তারপরে এইচ এর মান কত? এই যোগ বিয়োগ দেখো পাগল। সো ভি নট সাইন থিটা নট ইনটু টি মাইনাস জি কজ আলফা হাফ জি কজ আলফা ইনটু টি স্কয়ার। এখান থেকে ভাইয়া বলো তো যদি আমি টি কমন নেই তাহলে কি আসে? ভি নট সাইন থিটা নট মাইনাস হাফ জি কজ আলফা ইনটু টি। এখান থেকে খেয়াল করো, হয় টি সমান সমান জিরো, টি সমান সমান জিরো মানে শুরুর ওয়াই যে জিরো ছিল ওইটাকে নির্দেশ করছে, অথবা এইটা সমান সমান জিরো, অথবা এইটা সমান সমান জিরো। সো দেখো তো এটা সমান জিরো মানে কি আসে? ভি নট সাইন থিটা নট মাইনাস হাফ জি কজ আলফা টি সমান সমান শূন্য। সো খেয়াল করো টি এর যে মানটা আসবে সেটা হয় 2 ভি নট সাইন থিটা নট ডিভাইডেড বাই জি কজ আলফা। খেয়াল করো ভাইয়া এইখানেও সূত্রের ফরম্যাটটা একেবারে আগের মতন, এখানেও সূত্রের ফরম্যাটটা একেবারে আগের মতন। আগে কি ছিল? 2u/g ছিল না? আগে কি ছিল? 2u/g ছিল না? এখনো দেখো আমাদের ইউ যেটা, সেই ইউটা তো v sin আলফা। সো আগেও ছিল v0y 2u ডিভাইডেড বাই g। সো y অক্ষ বরাবর g আমরা নিতাম। সো আমাদের y অক্ষ বরাবর g কি এখন শুধু g না g cos আলফা? g cos আলফা। তাহলে এই যে 2u/g ফরম্যাট একদম আগের মতন আছে, ফরম্যাটে কোনো চেঞ্জ নাই, ফরম্যাট একদম আগের মতন। এটাও 2u/g, এটা u স্কয়ার বাই 2g। জাস্ট g এর জায়গায় আমরা y অক্ষ বরাবর g নিছি, আর কোনো চেঞ্জ নাই। বুঝছো? আর কোনো চেঞ্জ আছে? নাই। গুড। এইবার তাহলে আমরা দুইটা প্রশ্নের সলভ করে ফেললাম। এটা গেল আমাদের 2 নাম্বার প্রশ্নের সলভ। এটা ছিল 1 নাম্বার প্রশ্নের সলভ, এইচ ম্যাক্স আর টি বের করে ফেললাম। এবার আসো এ বি কেমনে বের করব? এই এ বি আমরা কিভাবে বের করব? দেখো আমরা জানি এ থেকে বি পর্যন্ত যখন সে যায়, যখন এ থেকে বি পর্যন্ত সে যায় তখন তার ওই যেতে কত সময় লাগে এই সময়টা আমরা বের করছি, তার বিচরণ কালটা আমরা বের করছি। তাহলে এক্স অক্ষ বরাবর সে যদি ওই বিচরণ কাল সময় ধরে গমন করে তাহলে সে কত দূরত্ব অতিক্রম করবে এইটাই আমাদের বের করা লাগবে। কথা কি বুঝছো? কি বললাম? ধরো তার এই এ থেকে বি তে যেতে লাগে 10 সেকেন্ড, এ থেকে বি তে তার যেতে সময় লাগে 10 সেকেন্ড। তাহলে এক্স অক্ষ বরাবর তার 10 সেকেন্ডে সে কত দূরত্ব যাবে, এক্স অক্ষ বরাবর 10 সেকেন্ডে সে কত দূরত্ব যাবে এটাই আমার বের করতে হবে। তাহলে এক্স অক্ষ বরাবর দূরত্ব s সমান সমান vx into t plus half ax t square, s is equals to ut plus half at square। ঠিক আছে? তাহলে খেয়াল করো আমাদের এক্স অক্ষ বরাবর যে সরণ x সমান সমান v নট cos থিটা নট, v নট cos থিটা নট, cos থিটা নটের মান ছিল cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি। টি এর মান কত বসাবা? এই সময় পরে কত x দূরত্ব যাবে এটাই তো বের করতে হবে। তাহলে এখানে আমরা বসাবো 2v নট sin থিটা নট ডিভাইডেড বাই g cos আলফা। কি করলাম ভাইয়া? জাস্ট টি এর মান বসাইছি, টি এর মান বসাইছি। এটা হলো এই যে x অক্ষ বরাবর আদি বেগ হচ্ছে এইটা, x অক্ষ বরাবর মানে আমাদের টোটাল সময় লাগছে এইটা। তাহলে আমরা x সমান সমান v নট cos থিটা নট ইনটু টি লিখলাম প্লাস হাফ ইনটু বা মাইনাস হাফ ইনটু জি সাইন আলফা ইনটু টি স্কয়ার। সো টি এর মান কত? টি এর মান এই যে এইটা, এটাকে ধরে নিয়ে আসলাম টি এর উপরে স্কয়ার, টি এর উপরে দিয়ে দিব স্কয়ার।
দেখো তো ভাইয়া বুঝছো কিনা, বুঝছো সবাই? একটা কাজ করি, একটা লাইনে লিখে ফেলি, এই যে ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কিন্তু ভ্যালুগুলা যা আসে বের করে ফেলবো। জাস্ট কি করছি, আমরা শুধুমাত্র এক্স অক্ষ বরাবর দূরত্ব ওই টি সময় কত, ক্যাপিটাল টি সময় কত, এইটাই আমরা বের করছি, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। ঠিক আছে, ক্লিয়ার, ভেরি গুড, ভেরি গুড, শাবাশ। সো তাহলে এক্স সমান সমান ভি নট কস 45 ডিগ্রি ইন্টু ক্যাপিটাল টি মাইনাস হাফ জি সাইন আলফা দেওয়া আছে টি স্কয়ার। টি এর মান কত, এই যে এই সময় পরে কতটুকু দূরত্ব, কতটুকু এক্স অতিক্রম করলো, এটাই তো আমরা বের করতে চাই। তাহলে ওই টি এর মানটা এখানে বসাই স্কয়ার দিয়ে দিলাম। বুঝছো, বুঝছো সবাই? তাহলে আমরা এভাবে করে 3 নাম্বার প্রশ্নের সলভ কি এটাও কিন্তু বের করে ফেলতে পারলাম। তো আমাদের যদি ধরো ভি নট এর মান বলে দেয় যে 50 মিটার পার সেকেন্ড, ধরো বলে দিছে ভি নট এর মান 50 মিটার পার সেকেন্ড, তাহলেই কিন্তু এক্স এর মান কত বের হয়ে যাবে। তাহলে এখান থেকে হিসাব করে দেখবো আমরা, 50 cos 45 ডিগ্রি আর 2 ইন্টু 50 ভি নট সাইন 45 ডিগ্রি, 2 ইন্টু 50 সাইন 45 ডিগ্রি ডিভাইডেড বাই 9.8 cos আলফার মান হচ্ছে 15 ডিগ্রি মাইনাস হাফ ইন্টু 9.8 ইন্টু সাইন আলফার মান কত 15 ডিগ্রি ইন্টু ইন্টু 2 ইন্টু 50 ইন্টু সাইন 45 ডিভাইডেড বাই 9.8 ইন্টু cos 15 ডিগ্রি। তাহলে এখান থেকে হিসাব করে বের করে ফেলবা এক্স এর মান কত। ঠিক আছে, এখান থেকে এক্স এর মান কত বের করে ফেলবা। শোনো, যারা এটা বুঝছো তোমাদের জন্য একটা স্পেশাল হোমওয়ার্ক দিব, ওইটা সলভ করতে পারলে ভালো, না পারলেও কোনো প্যারা নাই, না পারলেও কোনো প্যারা নাই। ঠিক আছে, নাও একটা এসএস নিতে যাচ্ছ, নাও। ঠিক আছে, ডান, থ্যাংক ইউ। তাহলে যারা এটা বুঝছো তোমাদের জন্য আরেকটা স্পেশাল প্রবলেম দিয়ে রাখি, আরেকটা স্পেশাল প্রবলেম দিয়ে রাখি। প্রবলেমটা কি জানো? প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে, প্রবলেমটা হচ্ছে আমরা এর আগের বার কি করেছি, নিচ থেকে উপরে ছুঁড়ে মারছি না? তোমার জন্য একটা টাস্ক দিয়ে রাখলাম, এটা বাসায় প্র্যাকটিস করবা। মনে করো উপর থেকে আমরা একটা বস্তুকে এবার এইরকম একটা কোণে নিক্ষেপ করছি, থিটা নট একটা কোণে ভি নট বেগে নিক্ষেপ করছি, তাহলে বস্তুটা কি করবে? তাহলে বস্তুটা এইভাবে করে এসে পড়বে, এটা মনে করো এ বিন্দু, আর এখানে এসে পড়ছে এটা মনে করো বি বিন্দু। সো এই এ বি দূরত্ব কত এইটা আমাদের বের করা লাগবে। বুঝছো, এ বি দূরত্ব কত বের করা লাগবে। সো এখানেও তোমরা একদম আগের মতন তিনটা জিনিস বের করবা, এইচ ম্যাক্স কত হয়, এইচ ম্যাক্স কত হয়, পর্যায়কাল বিচরণকাল কত হয়, এবং এ বি দূরত্ব কত হয় বের করবা। পারবা না নিজেরা করতে? দেখবা সূত্রের ফরম্যাট এক্স্যাক্টলি আগের মতনই থাকবে, সূত্রের যে ফরম্যাট সেটা এক্স্যাক্টলি আগের মতনই থাকবে। বুঝছো? ঠিক আছে, সো এই প্রবলেমটা যেটা আজকে করালাম, এই প্রবলেমটা আজকে যেটা করালাম এটা কিন্তু খুবই এক্সেপশনাল একটা প্রবলেম। সো বোর্ডের জন্য এত গুরুত্বপূর্ণ না, কিন্তু অ্যাডমিশনের জন্য আসলে এই টাইপের প্রবলেমগুলা একবার সলভ করতে পারলে আসলে একটা কনফিডেন্স আসে, ব্রেইন বুস্টার টাইপের প্রবলেম এগুলা। দেখা যায় পুরা জিনিসটা খেলে যায়, একদম কোর কনসেপ্টে হিট করা হয়। সো এই টাইপের প্রবলেমগুলা যদি আসলে একবার বুঝো তাহলে কিন্তু আর অন্য কোনো প্রবলেম নিয়ে ভয় নাই। বুঝছো? তো এই কারণে এটা আজকে নিজের হাতে আরেকবার করবা, না দেখে আরেকবার করবা।
তো চলো পুরাটা আমরা একবার ছোট্ট করে রিক্যাপ করে ফেলি। তো আমরা কি করছিলাম দেখো, এইরকম একটা আনত তলে আমরা একটা কর্নার দিয়ে একটা বস্তুকে ভি নট বেগে ছুঁড়ে মারছিলাম। তো ছুঁড়ে মারার পরে সেটা এই জায়গাতে এসে পড়ছে। আমরা বের করতে চাই এখানে তার সর্বোচ্চ উচ্চতা কত, তার বিচরণকাল কত এবং এই এবি দূরত্ব কত। তো আমরা কি করলাম দেখো, এই অবস্থাতে তো বস্তুর উপর জি নিচের দিকে কাজ করছে, কিন্তু আমরা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর সকল ভেক্টরের উপাংশ নিব। যেমন ভি এর উপাংশ নিব এক্স অক্ষ বরাবর কত, ওয়াই অক্ষ বরাবর কত। জি এর উপাংশ নিব এক্স অক্ষ বরাবর কত, ওয়াই অক্ষ বরাবর উপাংশ কত। এবার আমরা ক্যালকুলেশনটা সহজ করার জন্য কি করব, জাস্ট পুরো জিনিসটাকে একটু ঘুরাই দিব, তাহলে আমাদের মেন্টাল ক্যালকুলেশন করতে সহজ হবে। সো এইটা যখন ঘুরাই দিছি তখন দেখো জি কাজ করছে এইদিকে। আগে জি সাইন আলফা ছিল এই তল থেকে বাইরের দিকে, এই যে দেখো জি সাইন আলফা তল থেকে বাইরের দিকে, আর জি কজ আলফা হচ্ছে এই দিক বরাবর। সো এখানে আমরা এক্স অক্ষ বরাবর আগে কোনো ত্বরণ থাকতো না, এখন এক্স অক্ষ বরাবর একটা ত্বরণ আমাদের কনসিডার করা লাগবে, জাস্ট চেঞ্জ এইটাই। আর ওয়াই অক্ষ বরাবর তো আগে মাইনাস জি ছিল, এখন চেঞ্জ হচ্ছে মাইনাস জি কজ আলফা, এইটুকুই। তারপরে সব আগের নিয়ম, কোনো নতুন কিছু নাই। সরণ হচ্ছে সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। সো আদিবেগ হচ্ছে লিখলাম, ত্বরণ হচ্ছে লিখলাম। আচ্ছা এখানেও দেখো এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আদিবেগ দেখো লিখলাম, ত্বরণ দেখো লিখলাম। সো এখান থেকে আমরা কিন্তু দেখো মোটামুটি টি এর মান বের করে ফেললাম। আর ওই টি তে বস্তু কত দূরত্ব অতিক্রম করবে সেটা x ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার করে টি এর মানগুলা জাস্ট এটা বসাইছি। টি এর মানগুলা মানে এই বিচরণকাল পরিমাণ সময় বস্তুটা কত x দূরত্ব অতিক্রম করবে সেইটা আমরা এখান থেকে বের করছি। বুঝতে পারছো? বুঝছো? ঠিক আছে, ক্লিয়ার, ভেরি গুড, ভেরি গুড। সো এইটা বুঝে থাকা মানে হচ্ছে তুমি আসলে অনেকের থেকে আগায় আছো, অনেকের থেকে আগায় আছো। দেখো এই প্রবলেমটা চলো আমরা একটু সলভ করি। একটু তুলে ফেলো খাতায়, প্রবলেমটা একটু ঝটপট তুলে ফেলো তো, প্রবলেমটা একটু ঝটপট তুলে ফেলো। বুয়েট 2018-19 সালের প্রশ্ন। যাক, এই প্রবলেমটা যদি বুঝো তোমরা আসলেই বহুত আগায় আছো। আর যাদের মাথার উপর দিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে তোমরা একটু সিরিয়ালি করে আসো, একটু সিরিয়ালি করে আসো, হুট করে ক্লাসে এসে পাকনামি করো না। বুঝছো? চলো এই প্রবলেমটা দেখি তো কিভাবে সলভ করা যায়। বুয়েট 18-19 সালের প্রশ্ন। এই যে বুয়েটে চান্স তো হয়েই গেল। দেখো একজন ফুটবল খেলোয়াড় আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 25 মিটার পার সেকেন্ড বেগে বল 80 মিটার দূরে দাঁড়িয়ে থাকা প্রতিপক্ষ দলের গোলরক্ষকের দিকে কিক করেন। কি বলছে হারে, কালকের খেলা দেখছো কারা কারা? কালকের খেলা দেখছো কারা কারা? আমি দেখি নাই, সত্যি কথা আমি জানতাম না যে খেলা হচ্ছে। আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে, আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে, এই যে দেখো আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 25 মিটার পার সেকেন্ড বেগে 25 মিটার পার সেকেন্ড বেগে 80 মিটার দূরে দাঁড়িয়ে থাকা গোলরক্ষক। এই দেখো ছুড়ে মারছে যখন একজন খেলোয়াড় 30 ডিগ্রি কোণে 25 মিটার পার সেকেন্ড বেগে বল 80 মিটার দূরে দাঁড়িয়ে থাকা প্রতিপক্ষ দলের গোলরক্ষকের দিকে কিক করলো। সো গোলরক্ষকটা আছে কত দূরত্বে? গোলরক্ষক আছে হচ্ছে 80 মিটার দূরত্বে। এই হচ্ছে মনে করো আমাদের গোলরক্ষক, এই হচ্ছে আমাদের গোলরক্ষক। হ্যাঁ, আর এখান থেকে কিক করা হয়েছে। গোলরক্ষক সঙ্গে সঙ্গে বলটা ধরার জন্য বলের দিকে, গোলরক্ষক সঙ্গে সঙ্গে বলটা ধরার জন্য বলের দিকে 10 মিটার পার সেকেন্ড সমবেগে দৌড়ায় গেল। এই বলটা তো এসে পড়বে, তো ও কি করছে
বলটা ধরার জন্য 10 মিটার পার সেকেন্ড বেগে আগায় আসছে। বলটা ভূমিতে পড়ার আগে গোলরক্ষক বলটা ধরতে পারবেন কিনা গাণিতিক বিশ্লেষণ সহ মতামত দাও। সো বলটা যখন মাটিতে পড়বে, বলটা যতক্ষণে মাটিতে পড়বে তার আগেই কি গোলরক্ষক বলটা ধরতে পারবে কিনা এইটা আমাদেরকে বের করা লাগবে। এই প্রশ্ন বুঝছো? বুঝছো? প্রশ্ন কি বুঝছো? ভাইয়া আমি নেহাত লয়াল বলে এখনো বিডি সাপোর্ট করি, আর বইলো না। কেমনে 1-0 ছিল, 1-1 ছিল, তারপরে 2-1 হইলো, 2-2 হইলো, 3-2 হইলো, 3-3 হইলো, তারপর আবার 4-3। কি একটা বিপদ, কি একটা বিপদ, আর বইলো না। ঠিক আছে, দেখো সো আমরা চলো আগে একটা জিনিস দেখে ফেলি, সেটা হচ্ছে কি হবে কাহিনী বলো তো। যখন 25 ডিগ্রি কোণে 30 মিটার পার সেকেন্ড বেগে বলটাকে নিক্ষেপ করা হয়েছে, বলটা কিন্তু ধরো এইরকম একটা জায়গায় এসে পড়বে। কত দূরত্বে পড়বে এই আর কি আমরা বের করতে পারবো না, যে ভি নট স্কয়ার সাইন 2 থিটা নট ডিভাইডেড বাই জি। আচ্ছা সো বলো তো ভি নট স্কয়ার, ভি নট মানে হচ্ছে 25, 25 স্কয়ার সাইন 2 থিটা মানে 2 ইন্টু 30 ডিভাইডেড বাই 9.8, 2 ইন্টু 30, 2 ইন্টু 30 ডিভাইডেড বাই 9.8। সো দেখো তো আর এর মানটা কত হয়, আর এর মানটা কত হয়। সো 25 স্কয়ার ইন্টু সাইন 60 ডিগ্রি ডিভাইডেড বাই 9.8, এটা আসে 55.23 ডিগ্রি। আমরা কি করলাম, আমরা দেখলাম যে এই বলটা আসলে কত দূরত্বে গিয়ে মাটিতে পড়বে। সো বলটা আর দূরত্বে গিয়ে মাটিতে পড়বে। এই বলটার পড়তে কতক্ষণ সময় লাগবে বলতো, 2 ভি নট সাইন থিটা নট ডিভাইডেড বাই জি। আচ্ছা সো 2 ইন্টু ভি নট হচ্ছে 25, সাইন থিটা নট হচ্ছে সাইন 30 ডিগ্রি ডিভাইডেড বাই 9.8। তো দেখি তো এটা কতক্ষণ পরে গিয়ে মাটিতে পড়বে। 50 ইন্টু সাইন 30 ডিভাইডেড বাই 9.8, এটা আসে 2.55 সেকেন্ড, 2.55 সেকেন্ড। এখন ভাইয়া আমরা দুইটা ইনফরমেশন পেয়ে গেলাম, একটা হচ্ছে বলটাকে যখন নিক্ষেপ করা হয়েছে, বলটাকে যখন লাথি মারা হয়েছে তখন 2.5 সেকেন্ড পরে সেটা 55 মিটার দূরত্বে গিয়ে পড়ে। 2.5 সেকেন্ড পরে, 2.5 সেকেন্ডে সেটা 55 মিটার দূরে গিয়ে পড়ে। তাহলে বলো তো গোলরক্ষক যদি চায় যে ড্রপ পড়ার আগেই বলটাকে ধরে ফেলতে, গোলরক্ষক যদি চায় যে এই বলটা যখন ড্রপ খাবে, ড্রপ খাওয়ার আগেই সে বলটাকে ধরে ফেলবে, তাহলে তাকে কি 2.55 সেকেন্ডে বাকি এই রাস্তাটা অতিক্রম করতে হবে না? এই গোলরক্ষককে 2.5 সেকেন্ডে বাকি এই রাস্তাটা অতিক্রম করতে হবে না? তাহলে বলো তো গোলরক্ষককে বাকি কতটুকু রাস্তা অতিক্রম করা লাগবে? গোলরক্ষককে 2.5 সেকেন্ডে, আচ্ছা বল ধরতে হলে এভাবে লিখতে পারো, বল ধরতে হলে গোলরক্ষককে 2.55 সেকেন্ডে 80 মাইনাস 55.23 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে, অতিক্রম করতে হবে। তাহলে দেখি আমাদের এই যে লোকটা, সেই লোকটার বা গোলরক্ষকটার, গোলরক্ষকের যে বেগ, দেখি গোলরক্ষক কত দূরত্ব অতিক্রম করবে আসলে। গোলরক্ষকের 2.55 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, গোলরক্ষকের 2.55 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হবে? সে 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে ভাইয়া, 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। তাহলে 10 কতক্ষণ সময়, 2.55, দেখি তো 2.55 সেকেন্ডে ও কত দূরত্ব অতিক্রম করে, ওর পক্ষে কত দূরত্ব অতিক্রম করা সম্ভব? 10 ইন্টু 2.55, তাহলে এখানে আসলো 25.5 মিটার দূরত্ব। তাহলে ও 2.55 সেকেন্ডে 25 মিটার দূরত্ব ট্রাভেল করতে পারবে। সো দেখি তো 80 মাইনাস 55 কত হয়? 80 মাইনাস 55.23, এটা আসছে 24.77, 24.77। তার মানে দেখো তাহলে লোকটাকে তো মোটামুটি
24.77 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে, কিন্তু সে 2.55 সেকেন্ডে 25 মিটার দূরত্ব অতিক্রম করার সামর্থ্য রাখে। তাহলে কিন্তু সে ড্রপ পড়ার আগেই, সুতরাং ড্রপ পড়ার আগেই বলটি ধরতে পারবে। এই বুঝছো, ড্রপ পড়ার আগেই বলটা ধরতে পারবে, বুঝছো? কারণ কি? কারণ ভাই 2.55 সেকেন্ডে ওর যতটুকু দূরত্ব অতিক্রম করা দরকার ছিল সেটা ছিল 24, কিন্তু ও তো 25 পর্যন্ত যেতে পারে 2.55 সেকেন্ডে, আরো বেশি যেতে পারতো, আরো বেশি যেতে পারতো, কিন্তু যখন বল আসছে তখন সে হয়তো থেমে এই জায়গাতে বলটা ধরে ফেলছে, তখন সে হয়তো থেমে বলটা ধরে ফেলছে। বুঝতে পারছো? সো বলটা ভূমিতে পড়ার আগে গোলরক্ষক বলটা ধরতে পারবেন কিনা? উত্তর হচ্ছে পারবে। সো ড্রপ করার আগে সে চাইলে ধরতে পারবে, কারণ ও এদিকে 25 মিটার দূরত্ব কিন্তু ততক্ষণে অতিক্রম করে ফেলতে পারবে, আর ওর যাওয়া লাগবে আর 24, যাওয়া লাগবে 24, কারণ এইটুকু তো 55, 80 মিটার দূরত্ব ছিল, 80 মাইনাস 55 হচ্ছে এতটুকু, এইটুকুর মান হচ্ছে 24.77, কিন্তু আমরা দেখলাম 2.55 সেকেন্ডে সে হচ্ছে 25.5 মিটার দূরত্ব অতিক্রম করতে পারে, সে হচ্ছে 25.5 মিটার দূরত্ব অতিক্রম করতে পারে। তাহলে যতটুকু তার যাওয়া দরকার তার থেকে বেশি দূরত্ব অতিক্রম করার তার সামর্থ্য আছে, তাহলে অবশ্যই সে ড্রপ খাওয়ার আগে কিন্তু বলটা ধরতে পারবে। ভাইয়া বুঝতে পারছো সবাই? বলো তো, বুঝতে পেরেছো? ভেরি গুড, ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা এটা বুঝলাম, আমরা এটা বুঝলাম, আমরা এটা বুঝলাম। ওকে, আসো আমরা আরেকটা স্পেশাল প্রবলেম দেখি, আরেকটা স্পেশাল প্রবলেম দেখি, দেখবা? আরেকটা স্পেশাল প্রবলেম দেখবা? বলো তো, দেখবা? চলো দেখি, এটা 3 মিনিটে, আরে ভাই 2 মিনিট লাগবে অঙ্ক করতে। আগের অঙ্ক যেটা, এটা তুমি যেটা আজকে তো প্রথমবারের জন্য করতেছো, কিন্তু যখন প্র্যাকটিসে থাকবে তোমার, তখন ভাই 2 মিনিটেই প্রবলেমগুলো হয়ে যাবে, তখন 2 মিনিটে প্রবলেমগুলো হয়ে যাবে, সময় লাগবে না এগুলা করতে। প্র্যাকটিস যখন করবা ঠিকঠাক, এগুলা একদম 2 মিনিটে হয়ে যাবে, কিন্তু সময় লাগবে না। চলো আমরা আরেকটা প্রবলেমও দেখে ফেলি, আরেকটা প্রবলেমও চলো দেখে ফেলি। প্রবলেমটা হচ্ছে, মনে করো ভাইয়া আমাদের কাছে একটা সিঁড়ি আছে, বুঝছো? এইরকম আমাদের কাছে একটা সিঁড়ি আছে, এই যে এইরকম আমাদের কাছে একটা সিঁড়ি আছে, বুঝছো? সো কি করা হয়েছে শোনো, এইখানে একটা বল আনুভূমিক বরাবর 2.76 মিটার পার সেকেন্ড বেগে গড়িয়ে আসছিল, 2.76 মিটার পার সেকেন্ড বেগে গড়িয়ে আসছিল। এখন এই সিঁড়ির প্রত্যেকটা সিঁড়ির প্রস্থ ও উচ্চতা যথাক্রমে না, প্রস্থ উচ্চতা সমান, বাহ, সিঁড়ির প্রস্থ এবং উচ্চতা ধরো 0.2 মিটার করে, প্রস্থও 0.2 মিটার, উচ্চতাও হচ্ছে 0.2 মিটার, বুঝছো? সিঁড়ির প্রস্থ আর উচ্চতা, প্রস্থ কোনটা? প্রস্থ হচ্ছে এইটা, এটাও 0.2 মিটার, উচ্চতাও হচ্ছে 0.2 মিটার, বুঝছো? এটা আমাদের প্রশ্নে বলা আছে। আচ্ছা, এখন আমাদেরকে জিজ্ঞেস করছে, প্রশ্ন হচ্ছে যে কততম সিঁড়িতে বলটা প্রথমে হিট করবে, কততম সিঁড়িতে বলটা প্রথমে আঘাত করবে? প্রশ্ন বুঝেছো? কততম সিঁড়িতে বলটা প্রথমে আঘাত করবে? তো খেয়াল করো, এই যে সিঁড়িটা, যখন বলটা এইভাবে আনুভূমিকভাবে লাফ দিল, তখন এই বলটা প্রথমে কত নাম্বার সিঁড়িতে গিয়ে পড়বে, এইটা আমরা বের করতে চাই। যেমন এটা হচ্ছে প্রথম সিঁড়ি, এটা দ্বিতীয় সিঁড়ি, এটা তৃতীয় সিঁড়ি, এটা চতুর্থ সিঁড়ি, এরকম কত নাম্বার সিঁড়িতে গিয়ে এটা প্রথমে আঘাত করবে, এইটা আমরা বের করতে চাই। প্রশ্ন কি বুঝছো?
প্রশ্ন কি বুঝছো? আচ্ছা, এগুলা কিন্তু একটু অ্যাডভান্স প্রবলেম, এগুলা সিকিউ এর জন্য কম গুরুত্বপূর্ণ, তাও কলেজের টেস্ট পরীক্ষা দিয়ে দিতে পারে, কলেজের পরীক্ষাগুলো দিয়ে দিতে পারে, কিন্তু এগুলা একটু অ্যাডভান্স প্রশ্ন, একটু দেখে রাখো আর কি, মাথা খুলবে, একটু দেখে রাখো, মাথা খুলবে। বুঝছো? কততম সিঁড়িতে বলটা প্রথমে আঘাত করবে? ঠিক আছে, ওকে। সো দেখো, এই সিঁড়িতে 2.76 মিটার পার সেকেন্ড বেগে একটা বল গড়ায় পড়ছে। তাহলে কত নাম্বার সিঁড়িতে গিয়ে এটা প্রথমে হিট করবে, এটা আমাদেরকে বের করতে হবে। কততম সিঁড়িতে গিয়ে বলটা প্রথমে আঘাত করবে? তো চলো আমরা ধরে নেই n তম সিঁড়িতে গিয়ে বলটা প্রথমে আঘাত করবে। আমরা ধরে নেই n তম সিঁড়িতে গিয়ে বলটি আঘাত করবে। হ্যাঁ, n তম সিঁড়িতে গিয়ে মনে করো বলটা আঘাত করবে। তাহলে বলো তো, n তম সিঁড়িতে যদি বলটা আঘাত করে, আমরা মনে করলাম বলটা যখন এই পয়েন্টে এসে পড়েছে, বলটা যখন এই পয়েন্টে এসে পড়েছে, তখন বলো তো, যদি এই লেভেলে এসে পড়ে, তাহলে y অক্ষ বরাবর তার দূরত্ব কত? দেখো, এইটুকু 0.2, এইটুকু 0.2, এইটুকু 0.2, এইটুকু 0.2। সো যদি সে n তম সিঁড়িতে গিয়ে আঘাত করে, ধরে নেই n তম সিঁড়িতে গিয়ে সে আঘাত করছে, তাহলে n তম সিঁড়িতে গিয়ে আঘাত করা মানে দেখো, প্রথম সিঁড়িতে আঘাত করলে 0.2 ইনটু n দূরত্ব অতিক্রম করছে। দ্বিতীয় সিঁড়িতে আঘাত করা মানে y অক্ষ বরাবর দূরত্ব হলো 2 ইনটু 2। যখন প্রথম সিঁড়িতে আঘাত করবে তখন y এর মান শুধু 0.2। দ্বিতীয় সিঁড়িতে যদি আঘাত করে তাহলে 0.2 প্লাস 0.2 0.4। তৃতীয় সিঁড়িতে যদি আঘাত করে তাহলে 3 ইনটু 0.2 দূরত্বে সে অতিক্রম করছে। তাহলে n তম সিঁড়িতে যদি আঘাত করে তাহলে এইটুকু দূরত্ব কত হবে? n ইনটু 0.2 না, বলো তো? n ইনটু 0.2 না? হ্যাঁ। এবং x অক্ষ বরাবর তার যে দূরত্ব, এই দূরত্বটা কত হবে? এই দূরত্বটা যদি সে n তম সিঁড়িতে গিয়ে পড়ে, যদি সে n তম সিঁড়িতে গিয়ে পড়ে, তাহলে কি হবে? n তম সিঁড়িতে গিয়ে পড়লে তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে n ইনটু 0.2। n তম সিঁড়িতে গিয়ে পড়লে তার x অক্ষ বরাবর দূরত্ব হচ্ছে n ইনটু 0.2। যদিও এটা একেবারে পারফেক্ট না, কিন্তু আপাতত আমরা এটা চিন্তা করতেছি যে প্রথম সিঁড়িতে যখন সে পড়বে তখন সে n ইনটু মানে আমাদের 1 ইনটু 0.2 মিটার দূরত্ব x অক্ষ বরাবর অতিক্রম করলো। যখন সে দ্বিতীয় সিঁড়িতে আসলো তখন সে 2 ইনটু 0.2 মিটার দূরত্ব অতিক্রম করলো। যখন সে 3 নাম্বার সিঁড়িতে আসলো তখন সে 3 ইনটু 0.2 মিটার দূরত্বে আসলো। তাহলে এভাবে যখন সে n নাম্বার সিঁড়িতে গিয়ে পড়বে তখন সে n ইনটু 0.2 মিটার দূরত্বে সে পড়বে না? n ইনটু 0.2 মিটার দূরত্বে সে পড়বে না? ঠিক আছে, x এর মান এবং y এর মান কত হবে সেটা আমরা বুঝছি। এইবার বলো তো, আমাদের y অক্ষ বরাবর যে সরণ, y অক্ষ বরাবর যে সরণ, y অক্ষ বরাবর যে সরণ, y অক্ষ বরাবর কোনো আদিবেগ আছে? এই y অক্ষ বরাবর কোনো আদিবেগ আছে? y অক্ষ বরাবর আদিবেগ শূন্য। তাহলে s is equals to ut plus half at square। ut হবে না, কারণ y অক্ষ বরাবর কোনো আদিবেগ নাই, জাস্ট হবে হাফ gt স্কয়ার। y এর মান কত? যখন n তম সিঁড়িতে গিয়ে পড়বে তখন y এর মান হচ্ছে n ইনটু 0.2 সমান সমান হাফ ইনটু g ইনটু t স্কয়ার। আচ্ছা, ভালো কথা, এটা থাকলো। এইবার বলো তো, আমরা যদি এখান থেকে বের করতে চাই x অক্ষ বরাবর দূরত্ব কত, বলো তো x অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব কত হবে? ওই যে v নট যে বেগে ছুড়ে মারছো ইনটু t, v নট যে বেগে ছুড়ে মারছো, x ইজ ইকুয়ালস টু vt, কারণ x অক্ষ বরাবর তো কোনো ত্বরণ নাই। x অক্ষ বরাবর কোনো ত্বরণ আছে? নাই। x অক্ষ বরাবর সরণ হচ্ছে x অক্ষ বরাবর বেগ ইনটু সময়, s ইজ ইকুয়ালস টু vt। সো বলো তো, আমাদের x অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব কত? x অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে n ইনটু 0.2, n ইনটু 0.2 সমান সমান 2.76। v এর মান হচ্ছে 2.76 ইনটু t, ইনটু t। তাহলে আমাদের তো n এর মান বের করতে হবে, তাহলে চলো এই টিটাকে আমরা সরাই ফেলি। টিটাকে কিভাবে সরাবো? টি সমান সমান আমরা লিখতে পারি n ইনটু 0.2 ডিভাইডেড বাই 2.76। টি এর মানটা এখানে বসাবো। তাহলে n ইনটু 0.2 সমান সমান হাফ ইনটু 9.8 ইনটু
টি স্কোয়ার মানে হচ্ছে n ইন্টু 0.2 ডিভাইডেড বাই 2.76 এর উপরে স্কোয়ার। দেখি তো কি আসে। 0.2n সমান সমান 4.9, এই যে হাফ জি মানে 4.9 ইন্টু n স্কোয়ার ইন্টু এই পার্টটা কত আসে 0.2 স্কোয়ার ডিভাইডেড বাই 0.2 স্কোয়ার ডিভাইডেড বাই 2.76 স্কোয়ার, এটা আসে 0.005 ইন্টু 4.9 দিলে একবারে যেটা আসে সেটা যদি হিসাব করি, হ্যাঁ একবারে যেটা আসে সেটা যদি হিসাব করি, এটা আসছে n স্কোয়ার ইন্টু 0.025 এখান থেকে আমরা যদি n এর মান ক্যালকুলেট করি, এটার মান আসছে 7.77 এটা উত্তর আসলো। এখন ভাই সিঁড়ি তো ভগ্নাংশ, এটা আবার কেমনে হইল? এইটা আবার কেমনে হইল বলতো আমাদের? বলতো সো আমরা এখানে দেখো n এর মান হচ্ছে 7.77। আচ্ছা এটার মানে কি? n এর মান 1 মানে হচ্ছে প্রথম সিঁড়ি, n এর মান 2 মানে হচ্ছে দ্বিতীয় সিঁড়ি। দেখো ভাইয়া n এর মান যদি 1 হয়, খেয়াল করো n এর মান 1 মানে হচ্ছে আমরা ঠিক এই জায়গাতে এসে পৌঁছাইছি। n এর মান 1 মানে বলতো n এর মান 1 মানে x এর মান হচ্ছে 0.2 বোঝাচ্ছে। খেয়াল করো n এর মান যখন 1, দেখো তো ভাইয়া n এর মান যখন 1 তখন x এর মান হচ্ছে 0.2। আচ্ছা n এর মান যখন 2 তখন x এর মান কত বলতো 0.4 না? n এর মান যখন 3 তখন x এর মান কত 0.6। তার মানে খেয়াল করো আমরা যখন n এর মান 1 বসালাম, আমরা বুঝলাম যে বস্তুটা এই জায়গাতে আছে, কারণ n এর মান 1 মানে x এর মান 0.2, এই যে বস্তুটা x সমান 0.2 পজিশনে আছে। n এর মান যখন 2 তখন বস্তুটা এখান থেকে বস্তুটা 0.4 মানে এই জায়গাতে আছে। n এর মান 3 মানে বস্তুটা ঠিক এই জায়গাতে আছে। আচ্ছা এইবার বলো তো, যখন আমি বলবো n এর মান হচ্ছে 2 না 2.5, n এর মান ধরো বললাম 2 না, n এর মান হচ্ছে 2.5, তখন বলো তো বস্তুটা কোথায় থাকবে? n এর মান 2.5 মানে n এর মান 2 মানে বস্তুটা এখানে, 3 মানে এখানে, 2 মানে এখানে, 3 মানে এখানে, তাহলে 2.5 মানে কোথায়? কত নাম্বার সিঁড়িতে? n এর মান 2 মানে এখানে, 3 মানে এখানে, তাহলে n এর মান 2.5 মানে এটা কোন জায়গাতে আছে বলতো? কত নাম্বার সিঁড়িতে আছে? কত নাম্বার সিঁড়িতে আছে? 3 নাম্বার সিঁড়িতে আছে। তো দেখো যদি আমাদের n এর মান 1 হয় তাহলে এই জায়গায়। আচ্ছা n এর মান যদি হাফ হয়, 1 এর থেকে কম হয় n এর মান, তার মানে কি বস্তু এই জায়গাতে আছে? বলতো n এর মান যদি আমাদের ধরো n এর মান যদি 2 হয়, n এর মান যদি 2 হয় তার মানে বস্তুটা এই জায়গাতে আছে। যদি 1.5 হয় তাহলে বস্তু এরকম জায়গায় আছে। 1.1 হলে বস্তু এই জায়গাতে আছে। 1 হলে বস্তুটা এখানে আছে। 2 হলে এখানে আছে। যদি 2.1 হয় তাহলে সে আর এখানে নাই, সে এখানে চলে গেছে, অর্থাৎ 3 নাম্বার সিঁড়িতে চলে গেছে। বুঝছো? যখন 2.2 তখন এখানে, 2.5 তখন এখানে, 3 মানে এখানে, 3.1 মানে 4 নাম্বার সিঁড়িতে, 3.2 মানে 4 নাম্বার সিঁড়িতে। তাইলে ভাইয়া বলতো যখন আমরা এটা পেলাম 7.7 তখন বলতো আমরা কি বুঝলাম এটা কত নাম্বার সিঁড়িতে গিয়ে পড়ছে বলতো? 8 হবে। ভেরি গুড, ভেরি গুড, তোমরা তো শার্প আছো মাশাআল্লাহ। সো তার মানে বস্তুটি অষ্টম সিঁড়িতে, 8 সিঁড়িতে পড়বে। বুঝতে পেরেছো? বস্তুটা 8 সিঁড়িতে পড়বে, 8 নাম্বার সিঁড়িতে গিয়ে বস্তুটা পড়বে। কি ঠিক আছে? ঠিক আছে? আচ্ছা একটু বলে রাখি, এই প্রবলেমটা অসমতা দিয়ে করা যায়, কিন্তু অসমতা দিয়ে করলে ভালো, কোনো অসুবিধা নেই, ওইটা বরং আরো অ্যাপ্রোপ্রিয়েট প্রসেস, কিন্তু এটা একটু বড় হয়ে যায়, ম্যানুয়াল ক্যালকুলেশন অনেক বেশি, একটু বড় হয়ে যায়। সো তার তুলনায় এই প্রসেসটা একটু সিম্পল। তো পরীক্ষায় এটা করলেও হবে, কোনো অসুবিধা নেই, পরীক্ষায় এটা করলেও হবে, কোনো অসুবিধা নেই।
ঠিক আছে, ওকে। সো তাহলে আমাদের গতিবিদ্যা অধ্যায়টা এর মাধ্যমে শেষ হলো ইনশাল্লাহ। আমরা যেটা করব, তোমাদের শোনো, এই যে সাইকেল 1 এর যে বইটা আছে, এই বইয়ের যত টাইপের প্রবলেম গতিবিদ্যা থেকে আছে, এক পাশ থেকে সবগুলা করতে করতে আসবা, কিন্তু এক পাশ থেকে সবগুলা করতে করতে আসবা, নাইলে কিন্তু ভেজালে পড়ে যাবা বললাম। বুঝছো? বুঝছো? সো তোমরা অনেকেই এরকম টেনশনে আছো যে ভাই কলেজে ক্লাস শুরু হয়ে গেছে, কলেজের প্রেশারের কারণে আগে যে পড়াশোনার ফ্লোটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে, বা ভাই আসলে আহ দেখা গেছে কি আমরা একটু দেরি করে পড়াশোনা শুরু করছি, তো আগের তো অনেকগুলা রেকর্ড জমে আছে, ওইগুলা শেষ করতে পারতেছি না। ব্যাপারটা হচ্ছে ভাইয়া, তুমি আসলে বেশি দেরি করো নাই, এখনো কেবলমাত্র কলেজ শুরু হইলো, তোমাদের বেশি দিন হয় নাই। তো যদি একটু নিজেকে পুশ দিয়ে জাস্ট একটা সাবজেক্ট আগে টার্গেট করো, যে আমি ফিজিক্সটা যতটুকু পিছিয়ে আছি এটুকু আগে কভার করে ফেলবো, 1 সপ্তাহ লাগবে তোমার, 1 সপ্তাহ লাগবে। আগে ভৌত জগত পরিমাপ 6টা ক্লাস করার দরকার নাই, ওইটা বাদ দাও, ওইটা পরে দেখো। ভেক্টর থেকে শুরু করো, তারপরে গতিবিদ্যায় আসো। তো ভেক্টর আর গতিবিদ্যা যদি টার্গেট নাও যে আমি 10 দিনে শেষ করব, তাহলে সম্ভব। টার্গেট নাও 10 দিনে শেষ করবা, এট এনি কস্ট, ভাই যেমনি হোক শেষ করতে হবে। সো 10 দিন টার্গেট নিয়ে শেষ করবা, বুঝছো? ঠিক আছে। আর আরেকটা হচ্ছে যে ধরো কলেজের প্রেশার থাকবেই ভাইয়া, জীবনটাই প্রেশারের, তোমাকে প্রেশার আসলে ম্যানেজ করা লাগবে। মানে আহ, এখন প্রেশার ম্যানেজ করবা কিভাবে, এটা প্রশ্ন হইতে পারে, প্রেশার ম্যানেজ করবা কিভাবে, কিন্তু প্রেশার কিন্তু এই যে এখন থেকে শুরু হইলো, এই প্রেশার আর কখনো থামবে না, বুঝতে পারছো? এই প্রেশার আর কখনো থাকবে না। সো মানে এই প্রেশার কখনো কমবে না, সরি কি বললাম, এই প্রেশার কখনোই কমবে না, দেখবা প্রেশার আসলে বাড়তেছেই। তো এটার সাথে আসলে নিজেদেরকে অ্যাডাপ্ট করা লাগবে, এটার সাথে নিজেদেরকে অ্যাডাপ্ট করা লাগবে, কিভাবে প্রেশারটা ম্যানেজ করা যায়। সো কলেজের যখন পরীক্ষা টরীক্ষাগুলো হচ্ছে, একটা ভিন্ন সিলেবাসের উপর পরীক্ষা হচ্ছে, তোমরা দেখো কলেজের প্রিপারেশনের জন্য যা যা দরকার সেগুলো কিন্তু আর্কাইভ ক্লাস, মানে বিগত বছরের চ্যাপ্টারগুলো যদি থাকে, শর্ট সিলেবাসের চ্যাপ্টার যদি থাকে, তাহলে কিন্তু বিগত বছরের আর্কাইভ ক্লাসে মেজরিটি তোমাদের কভার করা আছে, কারণ তোমরা তো 26 ব্যাচ ফুল সিলেবাস দেখছেই। তো তাদের আর্কাইভ ক্লাসটা যদি দেখো, তাহলেও কিন্তু তোমাদের কলেজের জন্য প্রিপারেশন যতটুকু দরকার সেটুকু কভার হয়ে থাকবে, বুঝছো? তো তোমার কাছে ম্যাটেরিয়াল আছে সব, তোমার কাছে রিসোর্স আছে সব, কি কি পড়তে হবে তুমি সব জানো। এখন তোমাকে খালি এই সময়টা কাজে লাগাই যতটুকু পড়ার দরকার কভার করে ফেলতে হবে, এই আর কি। আচ্ছা, এর পরের ক্লাস কবে? রোববারের দিন তো তোমাদের অপূর্ব দাদা ক্লাস নেবে, রোববার মঙ্গলবার, তারপরে আমি আবার বৃহস্পতিবার থেকে আদর্শ গ্যাস শুরু করে দিব একবারে, ঠিক আছে? বৃহস্পতিবার থেকে আদর্শ গ্যাস শুরু করবো ইনশাল্লাহ, ঠিক আছে? ঠিক আছে, ওকে। থ্যাংক ইউ সবাইকে, দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।